আরে হাত দিয়ে মানে কি তো ট্রেনেতে পড়া শেষ আর পড়াবে না দাদা, যেদিন পড়া শেষ সেদিন সব ফাঁকা। এখন এই যে অত বাগাম করতে হবে। আরে দাঁড়াও না ঘুরবেই না দাদা পাবে ঘুরবেই না, এই উল্টো দিয়ে বাঁকা, উল্টো দিকে বাগাচ্ছ যাও হাওয়া তো তাও তো হবে। হবে দেখো না তুমি আর আগে ঠিকই বাঁকা গেছে। এবার ঘুরবেই না হাতুড়ে মিস্ত্রি এ জল হাত ধরে এসে যাও। হ্যাঁ হ্যাঁ ঘুরবে ঘুরবে। ঘুরে হলো না এবার তাহলে বেঁকিয়ে দাও ঠিক করে, আবার দাও যেমন হয়ে গেল বন্ধ করে আবার ঠিক করো যেমন যেমন করেছো। আরে इसके बाद আর নিয়ে চলে ওকে আমি বাদ দিই না নতুন ফ্যান নিচ্ছি আরে কুলার নিয়ে কুলার লাগনি না দাদা। সরকার দাম তোদের কুলারটা দিয়ে এটা বন্ধ তো কোথায় আছে? ঠিক আছে দে 202 পাতা ও হ্যাঁ, তুমি অঙ্ক করাতে থাক একদম খুশি দেখি 14। সজলে একটা কোম্পানি আছে নতুন সজলে কোম্পানি আছে হ্যাঁ সরি পেন্ডিংয়ে কাজ করে সরি পেন্ডিংয়ে জিজ্ঞাসা করে এটা আমার তাই সরু কাজ করে ওখানে আবার সজলে কোম্পানিতে এসেছে তাই। আচ্ছা আচ্ছা, অংশীদারির অঙ্কগুলো তোমরা আজকের দিনে অনেকটাই হালকা হালকা জানো। যেমন বলি, নাম আছে যেমন মনে করো কেউ ধরো একটা অংশীদারি ব্যবসা করছে। সেটা কি জিনিস বলবা তো ব্যবসাটা আমি ব্যবসা তো চেনো, আরে ধরো দোকান খোলা হয়েছে, অংশীদারি ব্যবসা মানে কি বলছি এটা ধরো দোকান খোলা আছে। শেয়ার ওই তো অংশীদারি মানে ওই যে শেয়ার মার্কেট বলছিল ওই সেম জিনিস অংশীদারি। মনে করো একটা দোকান খোলা হয়েছে, দুজনা বন্ধু মিলে একটা দোকান খুলেছে। খুলেছে তাহলে একজনে মনে করো 1000 টাকা দিয়ে মানে দোকান খুলতে 1000 টাকা দিয়েছে, আর একজনে 2000 টাকা দিয়েছে, হয়েছে। তাহলে হিসাব মতো কি দাঁড়ালো, যদি আমি এটাকে অনুপাত করি তাহলে হবে কি 1000:2000। তার মানে দুদিকে 3টে শূন্য কেটে গেল, তাহলে 1:2। মানে প্রথম জন যত টাকা দিয়েছে দ্বিতীয় জন তার থেকে দ্বিগুণ টাকা দিয়েছে, হয়েছে না। কোশ্চেন পরে করবো, ভেদ পরে হবে, পাটিগণিতগুলো আগে সেরে নিই। আচ্ছা এবার শুনুন, এখন তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কি প্রথম জনা যত টাকা দিয়েছে দ্বিতীয় জনা তার দ্বিগুণ দিয়েছে। এইবার মনে করো বছরের শেষে লাভ হলো 100 টাকা না 1000 টাকা, বছরের শেষে মনে করো 1000 টাকা লাভ হয়েছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি দুজনে কি 1000 টাকাকে সমান ভাগে ভাগ করে নেবে? না তাহলে তো 500 টাকা, তাহলে যে 1000 টাকা দিল সেও 500 পেলো, যে 2000 টাকা সেও 500 পেলো। তাহলে 2000 যে বেশি টাকা খরচ করলো তার হিসাব মতো তো ক্ষতি হয়ে গেল। তো তারা এখন কি বলবে, আমরা যত হিসাবে টাকা দিয়েছি আমরা এখান থেকে তত হিসাবে টাকাটা তুলবো। আচ্ছা আমি এখানে 1000 টাকা দিয়ে 900 করি আমাদের হিসাবের সুবিধার জন্য, 9000 করি, ঠিক আছে। 9000 টাকা লাভ হয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে হিসাবটা কি করে দাঁড়াবে? তাহলে দেখো প্রথম জন কি দিয়েছে 1 অংশ, দ্বিতীয় জন কত দিয়েছে, তো এটা টোটাল কত অংশ 3টে। তাহলে আমরা 9000 কে সমান 3টে ভাগে ভাগ করব। তাহলে 1 নেবে কতটা, 1 নেবে একটা অংশ 3000 টাকা, আর বাকি 2 অংশ মানে 6000 টাকা কে নেবে, দ্বিতীয় জন। কারণ কি প্রথম জন 1 গুণ লাগিয়েছে, দ্বিতীয় জন দ্বিগুণ লাগিয়েছে, দ্বিতীয় জনের লাভ যদি হয় তাহলে দ্বিগুণ লাভ করবে। কিন্তু ঘটনাটা উল্টো হতে পারতো, ব্যবসা করে মনে করো ক্ষতি হয়ে গেল 900 টাকা, তাহলে সিস্টেম সেম, যে প্রথম জন কম টাকা লাগিয়েছে মানে কি প্রথম জনের কম ক্ষতিপূরণ দিতে হবে, দ্বিতীয় জনে বেশি টাকা লাগিয়েছে মানে কি দ্বিতীয় জনকে আবার বেশি ক্ষতি দিতে হবে। বুঝতে পারলাম? পারোনি? বুঝতে পারছি ওনাকে শেয়ার মার্কেটে ব্যবসা করবে, ওই যে শেয়ার মার্কেট পার্টনারশিপ নেব পার্টনারশিপ। ও বুঝিনি মানে পারবে না আইবা বলি, একটা ব্যবসা খোলা হয়েছে, মনে করো একজনে 1000 টাকা দিয়েছে আর একজনে 2000 টাকা দিয়েছে। হ্যাঁ বলে নাও। কমার্সে এগুলো খুব বেসিক বিষয়, কমার্সে ব্যবসা সম্বন্ধে পড়াশোনা করানো হয়, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে কি বলতো, আসল কথা হচ্ছে পড়াশোনা করে কিছু পাওয়া যায় না, মোরাল অফ দ্য স্টোরি এটাই। পড়াশোনার সময় পাস করার সময় না 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 এ দেখো সব জায়গাতে ব্যাপারটা হচ্ছে তুমি যা কিছু শিখছো সেটা যতদিন না তুমি ব্যবহার করতে পারছো তার কোনো ব্যবহার নেই, তার কোনো লাভ নেই। যেমন মনে করো কম্পিউটার শেখে, সবাই জানে, দেখো কম্পিউটার প্রচার করে এরা, কি প্রচার করে, যে আগামী দিনে সুলভ ভবিষ্যতের জন্য চাকরি বাকরি সকল ক্ষেত্রে আজকে কম্পিউটার লাগছে, তাই আজকের থেকে ছোট থেকে কোচি থেকে ছেলেপেলেকে কম্পিউটার শেখাও, এবার কম্পিউটারের কাজ শিখুক, ইলাস্ট্রিকের ভালো কম্পিউটার। ঠিক আছে। ওরা মানে কি বলতে চাইছে, কম্পিউটারে শিখছে কিসের জন্য, যাতে চাকরি করতে পারে।
কিন্তু দেখো ওই লোকের মানে যে লোকের ছেলে কম্পিউটার শিখছে সেই লোকের যদি কোনো একটা মুদিখানার দোকান থাকে, সে কিন্তু মুদিখানার দোকানে কম্পিউটার বসাবে না, সে ছেলেকে কম্পিউটার শেখাবে, কারণ সে চায় কি তার ছেলে লোকের জায়গায় গিয়ে কারণ নিজের দোকানে কম্পিউটার বেশি ব্যবসা তো 10 গুণ করা যেতে পারতো। এবার এই জিনিসটা শেখানো হয় কমার্সে, যদিও পরবর্তীতে এই যে কোর্সটা আছে সেটা বলে MBA। ঠিক আছে, আমি অঙ্ক বোঝাচ্ছিলাম আর ব্যবসা গিয়ে লাভ নাই, এই হচ্ছে কথা। আচ্ছা তাহলে মনে করো দুজন একটা দোকান খুলেছে টোটাল 3000 টাকা দিয়ে, এখন প্রথম জন 1000 টাকা দিয়েছে, দ্বিতীয় জন 2000 টাকা দিয়েছে, তাহলে তাদের অনুপাতটা কত হচ্ছে? প্রথম জন 1, দ্বিতীয় 2, মানে কি প্রথম জন যত দিয়েছে দ্বিতীয় জন দ্বিগুণ দিয়েছে। এখন যদি লাভ হয়, এখন যদি 900 টাকা লাভ হয়, তাহলে প্রথম জন দেখো এখানে টোটাল কটা অংশ হচ্ছে? 1 আর 2 3টে, তাহলে 900 কে 3 দিয়ে ভাগ করলে কত? 300। তাহলে এরকম তাহলে 300 কটা ভাগ হলো? 3টে ভাগ। একটা ভাগ কে পাবে? প্রথম জনা, তাহলে প্রথম জনে 300 টাকা লাভ পেলো। দ্বিতীয় জনে যেহেতু দ্বিগুণ দিয়েছে তাহলে দ্বিতীয় জনে দ্বিগুণ, 300 দ্বিগুণ 600 টাকা লাভ পেলো। কিন্তু ঘটনা যদি উল্টে যায়, 900 টাকা লাভের জায়গায় 900 টাকা ক্ষতি হয়, তাহলে এই কোশ্চেন কি উঠবে? তুমি তো কম দিচ্ছ, তা তোমাকে কম ক্ষতিপূরণই দিতে হবে। যে বেশি টাকা দিচ্ছে তাকে বেশি ক্ষতিপূরণ দিতে, কারণ কি সে বেশি টাকা খরচ করেছে কি হিসাবে, কি ভেবে? আমি যদি লাভ পাই তাহলে বেশি টাকা আমি পাবো, তাহলে ওকে যখন ক্ষতি হবে তাকে কি দিতে হবে? বেশি পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। এই হচ্ছে প্রসেস, আর এখানে অঙ্ক বেশি কিছু নেই। এবার এর মধ্যে এই যে লাভ পেলো বা লোকসান পেলো, এর মধ্যে জটিলতা বানাবে, বলবো যে এই লাভের 50% ওরা 50% 50 ভাগ করে নিয়ে নিল, তারপরে যা পেলো তার অনুপাত হিসাবে নিল, এরকম একটা অঙ্ক বলে দেবে। তা সেটা যেমন যেমন অঙ্কে বলবে তেমন তেমন আমরা করব, শুধু মাথায় একটু কম খাটাতে হবে, এই হচ্ছে অঙ্কের বিষয়। বেশি খাটালেই ভুলে যাবো, আর এই অঙ্কে কোনো সূত্র নেই। আচ্ছা পেজ নাম্বার 202, ক্লাস 10, কোষে দেখি 14, বার করে এক একটা। আচ্ছা একের প্রশ্ন দেখো, বলেছে আমি ও আমার বন্ধু, কোশ্চেন পড়বা গল্প করবা না। আমি ও আমার বন্ধু অঙ্কিত, কোশ্চেন পড়ো। আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পেলাম। এর মানে দুজনে একটা ব্যবসা করছে, তাহলে যে পরিমাণ টাকা লাগালো সেটার আগে আমরা বার করবো অনুপাত। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে ধরবো কেন, আমি ও মালা একত্রে যে মূলধন নিয়োগ করেছি তার অনুপাত। তাহলে বলো আমি কত দিয়েছি? 15,000, আর মালা কত দিয়েছে? 25,000। তাহলে প্রথমত 3টে শূন্য উঠে যাবে, তাহলে হবে কি 15:25, দুদিকে 5 দিয়ে কাটা যায়, তাহলে 3 5 15, 5 5 25, তাহলে 3:5। তাহলে আমি 3 অংশ দিয়েছি, মালা ক অংশ দিয়েছে? 5 অংশ। তাহলে লিখবো কি অতএব লাভ, আচ্ছা না মোট লাভ 16,800 টাকা হলে, হ্যাঁ হলে আমি লভ্যাংশ পাবো, মানে লাভের অংশ পাবো। লেখা বন্ধ। তাহলে লভ্যাংশ কত পাবো দেখে নাও। দেখো টোটাল ভাগ কটা, আমার 3 ভাগ, মালার 5 ভাগ, তাহলে টোটাল ভাগ হবে লভ্যাংশের 8 ভাগ। তাহলে আমরা লিখবো নিচে 3 যোগ 5। এই 8 ভাগের মধ্যে আমি ক ভাগ পাবো? প্রথমে কত আছে? 3, তাহলে আমি 3 ভাগ পাবো। এটা অংশ বেরিয়ে গেল, এটাকে যে টাকার অংশ বার করবো সেই টাকা দিয়ে আমি কি করব? গুণ করে দেবো, 1 6 8 দিয়ে গুণ করে দেবো। তাহলে হচ্ছে কি 3/8 ইন্টু 16,800 টাকা, 8 দুগুণে 16, 8 একে 8, দুটো শূন্য, তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, দুটো শূন্য টাকা হলো। আচ্ছা এরপরে মালা লভ্যাংশ পাবে, এবং মালা লভ্যাংশ বলো অঙ্কিত। মালাতে লয়াকার হবে না, ও লভ্যাংশ, এটা বল লভ্যাংশ পাবে, বলো
কত বাই কত? 5/8। হ্যাঁ দেখো মালার ক্ষেত্রে এখানে 5 আছে না, তাহলে মাথার উপরে 5 থাকবে আর নিচে সেম, নিচে 3 যোগ 5 মানে 8ই থাকবে। আমরা এবার আর 3 যোগ 5 লিখবো না, একবার করেছি আর করবো না, 8ই লিখবো। এত টাকা। তাহলে 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 8 একে 8 2 শূন্য, তাহলে 5 একে 5, 5 দুগুণে 10 আর 2 শূন্য টাকা। তাহলে একজনের যদি উত্তরটা মিলিয়ে নাও তাহলে মনে হয় খুব ভালো হয়। তাহলে বোঝা গেল না গেল না? প্রথমে অনুপাত বার করতে হবে, তারপরে যদি লাভ হয় সেই আনুপাতিক ভাগার দিয়ে গুণ করে দিতে হবে। যে যেটা পেলো ঝামেলা শেষ। হ্যাঁ গুণ করতে হবে, মোট টাকা দিয়ে গুণ করতে হবে। লাভ হলে লাভের টাকা দিয়ে গুণ করবো, ক্ষতি হলে ক্ষতির টাকা দিয়ে গুণ করবো। উত্তর লিখবো না? হয়ে গেছে তো, এই গুণ করেছি তো। চলো, হাসি পাচ্ছে কেন গো? না থাক, তোমাদের কথাবার্তা এমন এমন বলবা। আচ্ছা এই গার্ডারটা কি তোমাদের ব্যাচের কারণ? ওই যে ঝুলছে, এই যে বোর্ডের নিচে। না তো ঠিক আছে। হ্যাঁ আমি তো গার্ডার নিয়ে খুব ব্যস্ত থাকি, আমারই হবে। আচ্ছা অঙ্কিত, ওই আয়নার দিকে তাকাও তো, ভিডিওটা চলছে কিনা দেখো তো। চলছে না? আমার স্ট্যান্ডটা উঁচু হয়ে গেছে তো, কে উঁচু করেছে? না না, স্ট্যান্ড নিচু করতে হয় না, ঠিকই আছে। না যেকোনো একটা উঁচু নিচু করতে হবে। ইয়েস, এটা হচ্ছে কথা। বাহ খুব ভালো। ভাগার বলছে? হ্যাঁ প্রথম থেকে ছেলেবেলে ভাগারই লিখতো, আমি একদিন পরীক্ষা নিয়ে দেখছি ও ভাগার লিখেছে। মানে ভাগার, ভয়াকার গয়াকার র। না মুছতে নিস তো, ওই পেছনের লাইনে বসে গল্প করবে, ভাগ হারকে শুনে ওরা ভাগার শুনবে, কি করে হবে ভাগার? এর উত্তরটা হবে কি, আমরা কে কত টাকা পেলাম কি, আমি এই সাইডে ছিল কত টাকা পেয়েছি, আর মালা এত টাকা পেয়েছে, এই তো। তাহলে অঙ্কিত কি টাকা হলো না? খুব ভালো হয়েছে। দুয়েরটা, দুয়ের প্রশ্নটা একদম সেম কোশ্চেন পড়তে হবে। প্রথমে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000, 10,000 এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো। মুদিখানা, মুদিখানা চেনো তো, যেখানে চাল ডাল আটা বিস্কুট পাওয়া যায়, ওগুলো। কিছু বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো, কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে সেটা হিসাব করি। তার মানে আগের অঙ্কটা যেখানে লাভ হয়েছিল এই অংশে এখানে লোকসান হয়েছে, তাহলে একই সিস্টেম। আগে আমরা বার করবো যে তিনজনা কে কত টাকা লাগালো তার অনুপাতটা আমরা বার করে নেবো। তাই লিখবো কি, লিখবো প্রিয়, হ্যাঁ বলো। মাইনাস করতে হবে না, কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে সেটা, আর কিছু না, মাইনাসের কিছু ব্যাপার নেই। হ্যাঁ লেখো প্রিয়ম, সুপ্রিয়া, বুলু। না 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 না, সুপ্রিয়া ও বুলু হ্যাঁ দ্বারা হ্যাঁ নিয়োগ করা মূলধনের অনুপাত। তাহলে প্রিয়ম কত দিয়েছে 15,000 ইস্টু, সুপ্রিয়া কত দিয়েছে 10,000 ইস্টু, বুলু দিয়েছে 25,000। আচ্ছা এরপরে দেখো সবাই যেহেতু হাজার আছে তাহলে লাস্টের 3টে করে শূন্য উঠে যাবে, তাহলে 15:10:25। দেখো সবকটাকে 5 দিয়ে যেহেতু ভাগ করা যাচ্ছে, তাহলে 3 5 15, 5 দুগুণে 10, 5 5 25। তাহলে অতএব বলেছে আচ্ছা বছর আনতে, আচ্ছা বছর আনতে, আচ্ছা বৎসর আনতে, বৎসর আনতে
বছরের শেষে আমি বলো। যখন একাউন্টে ইস্ট না দিতে কি হবে? একটু দিতেই হবে, দিয়েই করতে হবে। টাকা এই ক্ষতি হলে প্রিয়ম ক্ষতিপূরণ দেবে। আগের মতো করে একবারে বের করে নিতে হয় না। একবারই তো বার করছে আগেরটার মতো। তুমি আর লিখে বলে দাও, লিখো নি। ওই যে 2 এর 1 করে 3 যে একবারে 900 কে ভাগ করে দিয়েছিলাম। দিয়ে তারপরে 1 কে হচ্ছে 300 আর 2 হচ্ছে 600 এরকম করে হয় না। তা ওগুলো সেই তাহলে আবার আনুপাতিক ভাগা লিখতে হবে আলাদা করে। ও সে অঙ্ক যা হয় তার দ্বিগুণ লম্বা হয়ে যাবে। তুমি কিন্তু সেই ভাগাড়ি বল। আনুপাতিক ভাগ হার, ওই ভাগ হার একসঙ্গে যে ভাগাড় হয়ে যায়, লেখো আনুপাতিক ভাগ হার। আচ্ছা প্রিয়ম ক্ষতিপূরণ দেবে, তাহলে প্রিয়ম ক্ষতিপূরণ কত দেবে দেখো। প্রথমত টোটালে দেখো 3 জনে আছে, 1 জন 2 জন 3 জন, 3 জনের কত অংশ সেটা মোট বার করবো। তাহলে কি করব, 3 যোগ 2 যোগ 5, এর মধ্যে প্রিয়মের ভাগ 3, তাহলে 3 উপরে গুণ ক্ষতি হয়েছে 3000 বৎসরান্তে, মানে বছরের শেষে 900 হবে 900। আসছি। তাহলে 3 2 5 5 10 ইন্টু 3000 টাকা, 10 দিয়ে কাটলে 300, 3 3 কি হবে 900 দেখলে টাকা। হ্যাঁ তুমি তো পারোই। হ্যাঁ ও না পারলে হয় এই 11 নাম্বার অঙ্কটা সবচেয়ে বড় আছে। তাই, তাহলে 11টা বাদ দিত কি। অতএব সুপ্রিয়া ক্ষতিপূরণ দেবে সমান সমান সুপ্রিয়ার ভাগে আছে 2 আর নিচে আছে 10 ইন্টু 3000 টাকা, কাটাকাটি করলে 300, 300 দুগুণে হবে কত 600 টাকা। আচ্ছা এবং লাস্টে কি আছে বুলু, বুলু ক্ষতিপূরণ দেবে। তাহলে বুলুর ভাগে আছে 5, 10 ইন্টু 3000 টাকা, তাহলে 10 দিয়ে 3000 কাটলে 300, একটা শূন্য কেটে দিলে হতো 3 5 1500 টাকা। এবারে হস্যতে উত্তরটা লিখে নেব। তো বুলুকে বুলু বলবো না তো কি বলবো, তোমাদের কান খারাপ হয়ে গেছে। না তাড়াতাড়ি করতে ও, ওরে বাবা রে। হ্যাঁ হ্যাঁ তাই তো। তোমার কোনো বক্তব্য আছে? নাই তো, ঠিক আছে। ঘরে যাওয়ার নিয়ম আছে। না না ভাই এমনিই খুব ভালো আছে, কোনো দরকার নেই। গরমকালে অশান্তি, গাড়ার লাগলে নিতে পারো। আরেকটা ব্যাচ বাকি আছে, ওকে জিজ্ঞাসা করে এটা ফেলে দেওয়া হবে, ঘরে না হলে তোমার তারপরে ডাস্টবিনে ফেলে দেবো। হ্যাঁ, তুই চলবে বসতে পার। দাদাগিরি কি করে? দাদা ও মানে বেশি দাদা করবে। এ দাদা ছক দেখেছো, বেশি বুঝে গেছে। সবাই কম বুঝে। বাড়িতে বড় বউ বাড়িতে ঝামেলা করছে, এদিকে অন্যজনকে বলছে বিয়ে করবি না। কি অশান্তি। আমাকে ঠাকুমা বলছে বৌমা একদম বিষ। তারপরে আমার বলছে বিয়ে করবে না। আচ্ছা আমার বলছে বিষয় কি? বাবু মধু হবে। আমি দেবো তো। মন্ত্রপাঠ করে পৈতিটা আগে নিয়ে নি, ব্রাহ্মণটা হয়ে যায়, তারপরে বিয়েটা আমি দিয়ে দেবো। এই বামন হবে। কি বাবা না তুমি সজল ঠাকুর। এটা তো কালকে বামনের ডেট হচ্ছে রাইট। ঠিক আছে এই বকুল গাছের তলায় আমাদের ছেড়ে দিবি। পৈতিনি একটা মজা পায় ওটা পরে মুচ্ছে, ওনাকে ঢুকছে তো 3-এরটা। মুজিদা হয়ে গেছে। ওইটা ওই তো সব
আরে ধর্ম নিয়ে তো মাতামাতি করে লাভ নেই, বেকার। ও 100% পালন করা সম্ভব না। না সব দুর্গা পুজোর সময় নাচবা, ওইটাই হবে না। তিনেরটা। সব ধর্ম একসঙ্গে পালন করে। আচ্ছা, আগের দিন তোমাদের আমি খাতা দিয়েছিলাম না বিজ্ঞানের? তুমি নাচো। আমার তো মনে পড়ছে আমি দিয়েছিলাম। আমার তো মনে করছে না তুমি দিয়েছো। খাতা কিন্তু সাইন গুলো পাইনি এখনো। আমার খাতা হারিয়ে গেছে। ও আচ্ছা, তুমি খাতা দিয়েছো। তোমার আমি নেওয়া খাতা হারিয়ে গেছে। সই করিয়েছো? করাওনি না? আচ্ছা। আমার হাতেই পড়ে ও, আর তোমার, ও তো আসেনি। তুমি? ও আচ্ছা আচ্ছা, দিইনি না? আচ্ছা, তুমি? আমার খাতা হারিয়ে গেছে। মাথায় আসছে না, ওই দেখো পড়ে আছে। না না এটা অঙ্ক। এটা অঙ্ক। তিনের প্রশ্নটা না, এটা অঙ্ক। তাও তো সই করাওনি। খাতা দেখার জন্য খুব ভালো কথা, অসুবিধা নেই। গার্জেন যদি ফোন করে, আমি যদি বলে ফেলি একবার যে এত সপ্তাহ পরীক্ষা নিলাম, খাতা তো সই করে আনতে বললাম, খাতা কিন্তু আমার কাছে এলো না, আর 2-1টা খাতা এসেছিল, সই করা ছিল। ভাই কি সই তো আমি করে নি। না না, মিথ্যে বলে না। তিনেরটা। সুস্থ মানুষকে সুস্থ থাকতে দাও, তিনের অঙ্কটা পড়ো। খুশ হও। তিনেরটা। শোভা, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকা একটি গাড়ি কিনলেন এবং 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1/2 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবে? ও আচ্ছা, তাহলে সবার প্রথমে হচ্ছে কে কত অংশ টাকা দিয়েছে সেটা ধরে আমাদের করতে হবে। লিখো, ধরি শোভা মাসুদের এত গুণ টাকা দিয়েছে, লিখি ধরি। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝতে হবে যে এক অংশ আমরা কারটা ধরবো। দেখো, বলা আছে যে শোভা মাসুদের 1/2 গুণ টাকা দিয়েছে, মানে কি মাসুদ যদি এক অংশ টাকা দিয়ে থাকে, শোভা দিয়েছে 1/2, তাহলে আমরা লিখবো ধরি মাসুদ, হ্যাঁ, টাকা দিয়েছে, বলে হলো কোনটা গো? ধরি মাসুদ টাকা দিয়েছে 1 অংশ। আড্ডা মেনে নাও, আড্ডা মেনে নাও, সারা জীবন তো ওই করলে। আচ্ছা, অতএব শোভা টাকা দিয়েছে 1/1/2 অংশ সমান সমান 1/3/2 অংশ সমান 3/2 অংশ। অতএব দুজনের নিযুক্ত মূলধনের অনুপাত কত হবে? 1:3/2। ও না, ওয়েট 3/2:1 সমান সমান 3/2 গুণ 1/1 সমান সমান 3:2। হ্যাঁ, আচ্ছা, অতএব গাড়ি বিক্রি করে লাভ, ওই দেওয়া যায় জানো না, ইস্টু থাকলে গুণ দিয়ে উল্টে যায়, তাই 1/1 লিখে, তাই একবার লিখে দিয়েছি। ইস্টু মানে ভাগ, ভগ্নাংশের ভাগ মানে গুণ, আর গুণ বসালে পাশেরটা উল্টে দিতে হয়, ওইটাই। আচ্ছা, গাড়ি বিক্রি করে লাভ হয়েছে সমান সমান 2 তুই বললে লাভ হলো, তারপরে হয়েছে হয়েছে একই, লেখো 2,62,500 মাইনাস টেন্স হয়েছে। আচ্ছা, বাংলায় কি জন্য বলে? কাল না? ও, কি কাল হলো? লাস্টে চলে গেল। ও আচ্ছা, তাহলে লাস্টে 2 শূন্য বসে যাবে।
শূন্য এখানে 5, তাহলে 5 থেকে শূন্য বাদ দিলে 5, আচ্ছা 2 থেকে শূন্য বাদ দিলে 2, আর 26 থেকে 25 বাদ দিলে 1, এত টাকা। তাহলে 12,500 টাকা লাভ হয়েছে, না হাফ হলো। অতএব বলো বলো। আচ্ছা, নিযুক্ত মূল্যের মূলধন অনুপাত দেখো, প্রথমে আছে শোভা, পরে আছে মাসুদ। কোশ্চেনে বলে দিয়েছি কি, শোভা মাসুদের 1/2 গুণ টাকা দিয়েছে, সেটা আমরা বার করেছি। ধরি মাসুদ দিয়েছে 1 অংশ, তাহলে শোভা দিয়েছে 3/2 অংশ। তাহলে এখন দুজনের নিযুক্ত মূলধন অনুপাত, তাহলে প্রথমে শোভারটা পরে মাসুদেরটা, তাই তো? ওকে, আগে অঙ্কটা টুকে নাও, তারপর বুঝো। বোঝাও বোঝাও বোঝাও। আচ্ছা, অতএব শোভা লভ্যাংশ পাবে, কত পাবে? 3/3 যোগ 2 ইন্টু লাভ হয়েছে 12500 টাকা। তাহলে 3 যোগ 2 মানে 5, তাহলে 3/5 গুণ 12500 টাকা। 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 5 দুগুণে 10, 5 5 25, 2 0 টাকা, 3 25 7500 টাকা। এবং মাসুদ লভ্যাংশ পাবে সমান সমান 2/5 ইন্টু 125 2 0 টাকা। কাটাকাটি যদি করি, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 5 25 0 0, 2500 দুগুণে 5000 টাকা। এবারে হসুদি উত্তরটা লিখে নাও। হত্যু না, ওই হলো হত্যু হস্যু, না না এক কেন হবে, বলো সব হবে। ওই দেখো পিকনিকের রান্না হচ্ছে ওসে বাড়ি। আচ্ছা, আজকে 5 পর্যন্ত করাবো, শেষ করে দেবো। তুমি করে ফেলো তো সব, তাহলে তুমি। হ্যাঁ বলো। হ্যাঁ, হস্য দিয়ে লেখো। লেখো যে শোভার এই দেখো, এই শোনো, এটা লিখবা। গাড়ি বিক্রি না, লিখবা যে শোভা লভ্যাংশ পাবে 7500 টাকা, মাসুদ লভ্যাংশ পাবে 5000 টাকা। এটা হচ্ছে উত্তর। সুদীপের বোধ বাড়িতে কোনো ভাইটাই নেই না? সুদীপ না না, নিজের নেই, একা না, ওই জন্য তুমি জানো না। না না, কাকা যেটাতে কিছু হয় না, নিজে যদি থাকে না, তোর ওর একটা ভাই থাকতো 2 এ পড়ে বা 3 তে পড়ে, ওর ভাই বলবে দাদা দাদা অঙ্কটা করে দে না, ও যেই পারবে না এমন মুখ ঝামটাতে অপমান করবে না, ও সারা জীবন ভাববে। ওরা মনে হয় যাদের ভাই বোন আছে তারাই জানে বিষয়টা। এক্সিলেন্ট। 2/5, 3 কোথা থেকে এলো? এটা 5, 3, এটা 5 লিখে দিচ্ছি, এটা 5। এই দেখো, ওই যে ক্যামেরাম্যান চলে গেছে, দেখো পাগল হয়ে গেছে গরমের মধ্যে। 4এরটা মাধ্যমিক দিয়ে নাও, করাবো কোনো, যাও ট্যুর করাবো একটা। 4এরটা 4 চু 4 কোশ্চেনের পরে 3 বন্ধু থাকো। 3 বন্ধু যথাক্রমে 5000 টাকা, 6000 টাকা, 7000 টাকাতে একটা অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1800 টাকা লোকসান হয়েছে। আচ্ছা, তাহলে মূলধন ঠিক রাখার জন্য লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলেছি। ও আচ্ছা আচ্ছা, মানে যার যত টাকা লোকসান হয়েছে প্রত্যেকে দিয়ে দেবে বলেছে। তাহলে বলছে কি কাকে কত টাকা দিতে হবে।
তাহলে প্রথমে অনুপাত বার করবো, যে 1800 টাকার হিসাবে বার করবো যে কাকে কত টাকা দিতে। বন্ধ করে নি তো, বন্ধ করে কিন্তু চালু করবো না, ও কেটে গিয়ে জোড়া লাগানো খুব মুশকিল। আচ্ছা লিখি, জোড়া লাগানো যায় তো আজকে মাধ্যমে। আমার অত সময় নেই, ওই জন্যই কাটিনি। সুন্দর করে এডিট করতে ও কেটে দিয়েছি ওই করবে edit। আচ্ছা লিখবো যে 3 জনের কম্পিউটার জন্য আমি বলে দিলাম। প্রদত্ত জুম করে দিলাম। মূলধনের অনুপাত, 3 জনের প্রদত্ত মূলধনের অনুপাত, হ্যাঁ এটা বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে কত আছে 5000 ইস্টু 6000 ইস্টু 7000, তাহলে হাজার গুলো উঠে গেলে মানে 3টে শূন্য করে উঠে গেলে 5 ইস্টু 6 ইস্টু 7। এখন মোট লোকসান 1800 টাকা হলে প্রথম জন আচ্ছা প্রথম জনের লোকসানের পরিমাণ সমান সমান, তাহলে প্রথমে আছে কে লোকসান 1800 টাকা হলে, হ্যাঁ আলাদা লোকসান একসঙ্গে লেখো না। আচ্ছা তাহলে প্রথম জনের লোকসানের পরিমাণ কত হবে, দেখো প্রথম জনের অনুপাতে 5 আছে, আর নিচে হবে কি এই তিনটের যোগফল, তাহলে 5 যোগ 6 যোগ 7 ইন্টু 1800 টাকা। এখন নিচেগুলো যোগ করলে কত হচ্ছে, 5 6 11 7 18 ইন্টু 1800 টাকা। তাহলে 18 দিয়ে 1800 কাটলে হচ্ছে 100, 5 100 500 টাকা। আগে 6 করে নিই, তাহলে এবার কি করব? হ্যাঁ বলো। আগে 6 দিই, মানে 5 যোগ 6 যোগ 700 হবে। আমি ওরা প্রথমে 6 দিই। হ্যাঁ হ্যাঁ ওটাই 500 700 সেম হবে, এটা উত্তর নাকি? তো ওটাই তো উত্তর। দাদা এটাই তো। ও দাদা এই পেজ দাও দাও, প্রাণের বন্ধু অঙ্কিত। ও দাদা তোর মতে ওরা হ্যাঁ বলো, তুমি বলো। ওই যে তুমি 5 যোগ 6 যোগ 7 লিখছো তো? হ্যাঁ তুমি 6 যোগ 5 যোগ 7 লিখবা, লিখা হয়ে গেল। হবে না, ভুল করে যা লেখা আছে সেমই লিখতে হবে। দাঁড়া। আদা নিয়ে নে। দাদা তাহলে আমাকে একটা কথা দাও, আমি করবো। তুমি তোকে ফোন দিতে বলে দিদি। আমি বলছি পেজ দিতে, খাতা না। আর তো দুটো পেজ আছে, তাই দিয়ে দিলাম। তো তুই এক্সট্রা ক্লাসের ওইগুলো দেবা না আমাকে কি গো? লাইফ সায়েন্সে? ও হ্যাঁ দেবো দেবো দেবো। ও এক্সট্রা ক্লাস আসে না, আর অবস্থা জিরক্স আর আমাকে দাও, আমাকে দাও। আমাদের তো দাও, আমরা না তো আজকে যার যেটা বাকি আছে না আমাকে একটু বলবা দাঁড়িয়ে থেকে, নালে আমি খাতা তো তোমাদের কাছে থাকে, খাতা তো আর আমার কাছে থাকে না, কি করে নেবো? এই অঙ্কটা জেরক্স করবা। তুমি রাতের বেলা যদি এক্সট্রা ক্লাস করাবে তাহলে করো। দেখো দিনের বেলা দুপুর বেলা এক্সট্রা ক্লাস করিয়ে না, ওই রোদের মধ্যে চামসত্ব হয়ে যাওয়া কি দরকার? আমার আমি আর আমরা কষ্ট করে লিখবো আর ও আরামসে জিরক্স নেবে। এক্সট্রা ক্লাস আমি বলেছিলাম সোমবারে করো। দুইবার। আমার তো কোনো সমস্যা আর নেই। বুধবারটা চেঞ্জ হবে, বুধবার হচ্ছে না আমার। বুধবার হচ্ছে না? দেখো কাউকে সাহায্য করতে আছে না? কি বুধবার পেজ দিলাম লেখার জন্য, পেজ নষ্ট করে আবার ফেরত দিই। আর করবো না। সুন্দর একটা টাইম ছিল এক্সট্রা ক্লাসের, তুমি 6 টা ঢুকিয়ে দিলা। তুমি কাটি দিলা। দাদা হ্যালো, হ্যাঁ দাদা বলো। ওই বলে বুধবারটা চেঞ্জ করো। ও দি কি বার করবো বলো? ওর মধ্যে দাও, বুধবার হচ্ছে না। কোনবার বল? বুধবার বুধবারে কি কার? আমার পড়া থাকে। কোথায় পড়া থাকে? এখানে তো থাকে। ওর কম্পিউটার ক্লাসে খুব চাপ হয়ে যাচ্ছে। তা পড়ে বাড়ি আসে তো 5:30 সময়, 5 5:30 হতে জানি গরমের জন্য। হ্যাঁ সাড়ে ওই 4টে যাবো, 10 মিনিট লেট করে 5:30 হতে। হ্যাঁ, তো 10 মিনিট লেট করে আর বুধবার হচ্ছে অন্য দিন পড়া। অন্য দিন পড়া। বলো সোমবারে হবে কিনা বলো। সোমবারে হ্যাঁ 7টার পর 7টার পর। সোমবার কোনো কথা হবে, সোমবার রাত পড়া। আচ্ছা মঙ্গলবার? মঙ্গলবার হবে। মঙ্গল সারাদিন ফাঁকা। আচ্ছা, বুধবার তো হবে না, বৃহস্পতিবার? হবে না, বৃহস্পতিবার 7টা থেকে পড়া। ও আচ্ছা, শুক্রবার? শুক্রবার সারাদিন থাকা। শনিবার? শনিবার তোমার কাছে তো পড়া আছে শনিবার সকালে। সব আমি তো বিকেলে করাবো, আর তোমার তো পড়া মুখস্থ করতে হচ্ছে না। হবে না বিকেলে, আমাদের পড়া আছে। শুক্রবারটাই ফাঁকা। শুক্রবার ফাঁকা, রবিবার ফাঁকা। রবিবার? রবিবার
বৃহস্পতিবার রবিবার গ্যারান্টি নেই যে কোনো দিন তো শুক্রবারটাই করো না। তুমি রবিবার বিকালে করো না। ও না বিকালে কি? তুমি জেরক্সই নিও, থাক ছেড়ে দাও, হবে না। বিকালে করলে কিন্তু একদম ঠিক আর আমি একটা কথা বলবো, হ্যাঁ। আবার ওই টাইমে ফাঁকা থাকে। ও দা বুধবার রবিবার 6:30 করে সবার হবে। রবিবার 6:30 না না ও না তোমার পর যেদিন তার ক্লাস করা হবে। রবিবার করা হয় না, পরে থেকে ওই একবার ওই রবিবার 6:30 আমার পড়া আছে। হবে না। ও এক্সট্রা ক্লাস করা তো সবাই দিতে হতো। না না দরকার নেই। করতে হবে না, করতে হবে। আজকে বুধবার করে হ্যাঁ, বুধবার 8টার সময়, মানে 7টার সময়। না না 6:30 দিয়ে আসবে। 6:30 দেখা, ও 10 মিনিট লেটে আসবে। হ্যাঁ তাই তো। না, ও লেট করে আসবে। হ্যাঁ হ্যাঁ, শনিবারের দিন পড়েছি তুমি 10 মিনিট লেটে আসবে কি বলেছিল? তাই? হ্যাঁ আমার হ্যাঁ 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 হ্যাঁ, সবাই করে না না। আচ্ছা দিয়ে দেবো। আসলে তো লিখবে না। আজ এই দুটো না না আমি দিয়ে দেবো, দিয়ে দেবো। হ্যাঁ ওই দিকে প্রত্যেকটা জেরক্সের মাথা পিছু 5 টাকা করে নেওয়া হবে। দিয়ে দেবো, জেরক্স দিতে। এই যার খাতায় সই তুলে বলি 5 টাকা করে লাগবে। তোর কাছে? সেই জন্য ও বলছে। অঙ্কিতের থেকেই দিলবো। আমি আসবো না। আমি বলে দিয়েছি আমি শুক্রবারে ফাঁকা আছি। সাড়ে 5 টাকা আমি করে আসবো না, আমি রাত যত- না না আসতে হবে না, আসতে হবে না। পার কপি। হ্যাঁ, শরৎকে আনো, শরৎ লিখবে। আমরা সবাই যারা আসবে না সেদিন বিরিয়ানি আনা হবে, ঠিক আছে? তুমি আনবা, আমি বিরিয়ানি খাই না। আসলে দেখ। আমি খাওয়াবো না, ও বলেছে ও বুঝবে। গরমের মধ্যে বিরিয়ানি বিরিয়ানি ঠিকই বাজে লাগে। কার কম্পিউটার বিক্রি করবে? আমার ওই বাবা, কম্পিউটারে থেকে কম্পিউটারে যে তথ্য আছে সেটার দাম অনেক বেশি। ওই পিনটা বেশি বলে মোটামুটি 2 বছরের তথ্য আছে, 2 বছর খেটে বানানো। ছি ছি ছি। সে পড়বে লাগানো হয়। আচ্ছা মুছে ফেললাম। হ্যাঁ হ্যাঁ 5 লাস্ট অঙ্ক। হ্যাঁ, আজকে লাস্ট অঙ্ক, এরপরে বিজ্ঞান হবে। সজলকেই বিক্রি করে দিই, তোর অ্যাডনে কিডনি বেচে দাও। ও বাবা, সব ড্যামেজ। একদম নেবে না। ওর সব দাবা কাটা সব ভালোতে লাগানো আছে ও তো সব প্লাস্টিকের ভালো তো। 5-এর অঙ্কটা তোমাদের এই পর্যন্ত অঙ্কগুলোর মধ্যে একটু আলাদা। দেখো বলেছে দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটা ছোট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা, এই আচ্ছা ভালো করে দেখবে এই জায়গাটা দেখো, বলেছে কি ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে, মানে 3 জনা ছিল, 2/3 অংশ ভাগ করে সেটা 3 জনা সমানভাবে নিয়েছে। এখানে কিন্তু অনুপাতের ব্যাপারটা নেই, কিন্তু বাকি অর্থ মানে 2/3 অংশ বাদে যে বাকি অর্থ আছে সেটা হচ্ছে মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে। তাহলে কে কত টাকা লাভ পেলো? তাহলে এই অঙ্কটা ধাপটা ডবল হয়ে গেল। একবার অনুপাতও বার করতে হবে, একবার সমান ভাগে ভাগ করাটাও বার করতে হবে। সবার প্রথমে আমরা অনুপাতটা বার করব, লিখবো হ্যাঁ হ্যাঁ 1.5 পেজ মতো হবে। লেখো যে দীপু, রাবেয়া ও মেঘা এই অঙ্ক আসবে না কিছুই, কি বলো তো, তোমরা শেখার জন্য করছো তো। মেঘা, লিখে দীপুরাতের নাকি দীপু, রাবেয়া ও মেঘা 3 জনের নিয়োগ করা মূলধনের অনুপাত। তাহলে দীপু কত দিয়েছে? 6,500। রাবিয়া কত দিয়েছে? 5,252 আর লাস্টের জন দিয়েছে 91,200 টাকা। তাহলে সব কটাতে 2 শূন্য আছে, তাহলে লাস্টের 2 শূন্যগুলো উঠিয়ে দাও। বলো তো সজল, প্রত্যেকটাকে কি দিয়ে ভাগ যাবে? প্রত্যেকটাকে ওরা একটা বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করে। আরে 65কে কি দিয়ে দিতে চাই তাকে এটা ভাবো আগে। দেখা যাক, শ্রেয়া বলো। 5 তেরং 65, তাহলে 5 দিয়ে সব কটাকে আছেন, তাহলে 13 দিয়ে দেখো। 5 তেরং 65, 4 তেরং 52, 7 তেরং 91, 13 দিয়ে যাবে।
5 তেরং 65, 4 তেরং 52, 7 তেরং 91। আচ্ছা, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, এ বলছে লাভ হয়েছে কত টাকা? 14,000 টাকা। আচ্ছা, 1 বছর পরে মোট না লাভ 14,400 টাকা, এর 2/3 অংশ সমান সমান 14,400 ইন্টু 2/3 টাকা। আচ্ছা, 3 দিয়ে 14,400, 3 4 12, 2 থাকলো 3 8 24, 2 শূন্য। আচ্ছা, 8 শূন্য 8 2 5, 5,600 টাকা। আচ্ছা, কিছু একটা ভুল হলো মনে হচ্ছে। ভুল তো হয়েছে। কত হয়েছে? 5/16 কেন হবে? না না, এটা ঠিকই আছে, এটা তো কোনো ভুল নেই। এখানে বলছি, এখানে বলেছে 2/3 অংশ দ্বারা সমান ভাগে ভাগ করে নিল, তাহলে 1 4 4 0 0 আছে, 3 দিয়ে করলে 3, ও 3 4 12, এখানে ভুল হয়েছে। 3 4 12, 2 থাকলো 3 8 24, এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে 48, 8 2 16 হলো 1 16, ওটা এখন দেরি আছে। আচ্ছা, তাহলে প্রত্যেকে 9,600 টাকা সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে 9,600/3 টাকা। 3 দিয়ে করলে 3 3 9, 2 0 0, 3200 টাকা। তার মানে একটা জিনিস পেলাম কি, 14,400 টাকার 2/3 অংশ তারা প্রত্যেকে সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে 14,400 টাকা 2/3 অংশ মানে 9,600 টাকা। 3 জনে যদি প্রত্যেকে সমান ভাগে ভাগ করে নেয়, তাহলে এক একজন পাবে 3,200 টাকা করে। ওকে। আচ্ছা, এরপরে আমরা লিখবো হচ্ছে, এবার অনুপাত দিয়ে লিখবো অবশিষ্ট অর্থের পরিমাণ। অতএব অবশিষ্ট অর্থ সমান সমান ছিল 14,400, তার থেকে বাদ যাবে 9,600, বাদ দিলে হবে 2 শূন্য, এখানে 8, এখানে 5, আর একটুখানি। আচ্ছা, 0 0 বসে গেল, ও 5 না 4 হবে, 4,800, 4,800 টাকা। ওকে। আচ্ছা, তাহলে অতএব অনুপাত হিসেবে আচ্ছা, মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত হিসেবে প্রথম, আচ্ছা দীপু পাবে, দীপু লভ্যাংশ পাবে। তাহলে দীপু লভ্যাংশ কত পাবে? দীপুর জন্য আছে ভগ্নাংশে 5, আর নিচেগুলো সব যোগ, 5 যোগ 4 যোগ 7 ইন্টু 4,800 টাকা। যদি আমরা হিসাব করি তাহলে 5/5 আর 4 9 আর 7 16 ইন্টু 4,800 টাকা। হ্যাঁ, দেখছি 16 দিয়ে 3 16 48, 2 শূন্য, হ্যাঁ 3 5 15, 1500 টাকা। ঠিক আছে, হ্যাঁ তুমি তো জানবাই, ঠিকই বলেছো। আচ্ছা, এবং দীপুর পরে কে আছে? রাবেয়া। তাহলে রাবেয়া পাবে, রাবেয়া লভ্যাংশ পাবে। তাহলে রাবেয়া লভ্যাংশ কত পাবে? রাবেয়ার জন্য আছে 4, তাহলে 4/16 ইন্টু 4,800। তাহলে 16 দিয়ে ওটা কাটলে হচ্ছে 300, আর 3 4 1200। তাহলে রাবেয়া লভ্যাংশ পেলো 1200 টাকা। হ্যাঁ, 3 7 21 হবে, তবে কাটাকুটি করে আমাদের দেখাতে হবে। এই সাইডটা হয়ে গেছে না? ধন্যবাদ। বলে ভালো না না, এরপরে এখন রাবেয়ার পরে কি আছে? মেঘার পরে উত্তর না, মেঘার পরে আরেকটা সিম্পল ক্যালকুলেশন আছে, পরে বলছি, আগে করে নি। এবার আছে মেঘা লভ্যাংশ পাবে, ও আচ্ছা, 7/16 ইন্টু 4,800 টাকা সমান 16 দিয়ে কাটলে কত হচ্ছে? 300, 3 7 2100 টাকা। হয়ে গেছে।
আচ্ছা এবার দেখো কোশ্চেনে দুটো কথা আলাদা আলাদা বলেছে। প্রথমে বলেছে কি 14,400 যে টাকাটা আছে এই টাকার 2/3 অংশ মানে 9600 টাকা তিনজনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে পাচ্ছে 3,200 টাকা। তার মানে কি প্রত্যেকে তো 3,200 টাকা পেয়েই আছে, তারপরে মূলধনের অনুপাত সাপেক্ষে কত পেলো 1,500 টাকা। তাহলে প্রথম জনা দীপু কত পেলো 1,500 প্লাস এই দুটো। হ্যাঁ একদম থেকে একসাথে যোগ করতে হবে। ইয়েস ইয়েস। তাই কি লিখবো অতএব মোট লভ্যাংশের থেকে দীপু পাবে কত নিকাল 4 কত এটা 16। আচ্ছা মোট লভ্যাংশের থেকে দীপু পাবে কত পাবে? দীপু প্রথমে পেয়েছিল 3,200 টাকা, তারপর বেড়েছে 1,500 টাকা, তাহলে 4,700 টাকা। দীপুর পরে কি আছে? রাবেয়া পাবে। হ্যাঁ তিনজনেই তো ওই ভাগটা তিনজনেই পেয়েছে, প্লাস রাবিয়ার কত ছিল 1200 টাকা, তাহলে 4,400 টাকা। লাস্টে কে থাকলো? মেঘা। তাহলে মেঘা পাবে, মেঘা কত পাবে? 3,200 প্লাস 2,100। কেন 3 থেকে একবার যোগ করে নিয়ে তারপরে যোগ করতে হবে। 3 থেকে একবার যোগ করতে তাহলে তো একসঙ্গে থাকলো, আলাদা হলো না তো, প্রত্যেকের খাতায় তো আলাদা আলাদা করে টাকা দিতে হবে। এত টাকা হয়ে গেল। এইটাই হচ্ছে ফাইনাল উত্তর, হস্য দিয়ে লিখবো, কি লিখবো? উত্তর লিখবো যে মোট মূলধনের সাপেক্ষে দীপু পাবে 4,700 টাকা, রাবিয়া পাবে 4,400 টাকা, মেঘা পাবে 5,300 টাকা। এর পরে যেটা লিখবো সেটা হচ্ছে বাড়ির কাজ, তাই না সুদীপ? Yes. তুমি লিখবা তো? লিখতে মোট মূলধনের মোট লভ্যাংশের থেকে, মূলধন কেন Good. এখানে মূলধন লেখা নেই কোথাও, সব লভ্যাংশ লেখা আছে। দাদা বলে ভালো উত্তরটা কেমন একটু বলতাম তো? ওই যে এই যে এখান থেকে লিখবা মোট লভ্যাংশের থেকে দীপু পাবে এত টাকা, রাবিয়া পাবে এত টাকা, আর মেঘা পাবে এত টাকা। ক্যালকুলেশন আগে লাইনে করো, ঠিক? বুঝে বললাম? আর বললাম বুঝলাম না। ওই সাইডে বুঝবো না। তারপর হোমওয়ার্ক লিখে দাও। পরের ভিডিওতে বড় বড় তোমরা করতে দেবা। চেষ্টা করো, পারবো। চেষ্টা করো। খুব সহজ, ওই চেষ্টা পারবো না, প্রথমেই পারবো না। বাহ, আজকে 27 তারিখ না? আজকে 27 তারিখ। 27 তারিখ। আর মুখখানা ফোনের মালিক হয়ে একদম ডেট ঠিক হয়ে মানে যাচ্ছে। ডেট তো আমি 26 কে লিখি। ও আজকে 27। কালকে 26 তা কি হয়েছে? 27 তারিখ কি হলো? তোমার তো মনে ব্যাপার না। তোমার কি ব্যাপার বলো? ও আচ্ছা 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 আচ্ছা। বাকিটা পুরোটা পেজ নাম্বার 203 এর 6 থেকে, হ্যাঁ এটা 200 টাকা কোথা থেকে দিলাম করে দেখানো যাচ্ছে। সব করে দেখিয়েছি, ওরে তো নিয়েতে করে দিই। তো আগে দেখিয়েছি তো, ওটাই তো। ওটার খাতা দেখ। দেখো করা আছে। ওইটা ছুটি কোথায় করা আছে? আমার এই জায়গাটা। ব্যাগ দুটা। ব্যাগ তো কিছু বাইরে থেকে দেখা যাবে। সবাই একসাথে বেরিয়ে যাবে। তা পড়ো, তা কি হয়েছে? দাদা এখন তো পড়বে এখন তো বলবে। আমিও স্কুলের মতো সিলেবাস শেষ করে দেবো। তুই ওই বলতে দেবো ওই বিষয়ে মজার চেয়ার নেই। না, গরমের ছুটি স্কুলে কাজ দিয়েছে। হ্যাঁ এই দিচ্ছে না? হ্যাঁ। হ্যাঁ দিচ্ছে। ঠিক আছে শুধু আমি দিচ্ছি তুমি স্কুলে যাও নাকি আবার? ফোন করতে হবে। এখন কি ফোন করবো রে বলো বলে এই বলো। আগে দিয়ে স্কুল। এ, ভাই, তুমি বলো। স্কুল আবার এখন বড় হয়ে গেছে বড় হয়েছে। এই সুযোগের নাকি চাকরি চলে গেছে তাই আচ্ছা ভাই ইন্ডিয়াতে চাকরি। আমার মনে হচ্ছে শুনলাম আমাদের দিগনগর এলাকার কারোরই যাবে। ছজন ওই দেখো এখানে সুদের মাস্টার শেষ। এইখানে মাস্টার মেকানিক পালালো ওর চলে গেছে অনেকেরই গেছে। আবার উত্তর পাড়া উত্তর না তিনটে আর এই কয়ের মধ্যে কতগুলা হ্যাঁ আমাদের স্কুল এ দেখো আমি বলছি, যদি আমি পেতাম
তাহলে আমি ওই 10 লাখ 20 লাখ টাকা করে ঘুষ দিয়ে চাকরি নিতাম না। ও অনেক বড়। চাকরি তো যাবো 50,000 টাকা মাইনের জন্য 7 লাখ টাকা ঘুষ দেবো কেন? একদিন আমাদের মন্ডলের ফালতু। হ্যাঁ হ্যাঁ, আসল প্রবলেম হচ্ছে যারা ঘুষ দিয়ে তাদের ঘুষের টাকাই উঠিনি এখনো। কেউ 10, কেউ 9, কেউ 7, যে যেমন পেরেছে সে যেমন দিয়েছে। কেউ মাঠে গরু চাঁদা ইংলিশ কথা বলে মাঠে হ্যাঁ আছে তো মান্ডি, মান্ডে যায় আবার বলছে মান্ডি ওই জন্য ও বলে মাস্টার সারকে সম্মান না না বইটা গেছে তো অনেক আগে এসছে। দাদা ওইটা কি মরবে না না ওগুলো কেউ থাকবে না, পুরনো লোক কেউ যাচ্ছে না। মরবে কেন? বলছে ওই লোক মরবে না। দাদা ও দাদা আচ্ছা আমাকে একটু বলো আগের দিন কতদূর পড়েছিলাম? এখান থেকে কোনো পড়াও নেই, লিখিয়েছিল লিখিয়েছিল। পড়া না না লিখিয়েছিল। সাইটোকাইনেসিস থেকে হবে। ও দাদা হুম। ওই জন্য ওই মানডে সবাই বলে স্ট্যান্ড হলে সারকে সম্মান করছে। আমি যা শুনেছি আমাদের যে ইংরেজি পড়াতো সে বললো মানডে এসটি, এসে এসে আবার সেই 3 নম্বর ও হচ্ছে মাঠে গরু চড়াচ্ছিল, দিয়ে তখন যখন মাস্টার মাস্টারের রিক্রুটমেন্ট হয় ও গরু চড়াচ্ছিল লুঙ্গি পরে, তখন ওকে ধরে নিয়ে এসে স্কুলে ঢুকিয়ে দেয়। দিয়ে মাস্টার এরকম করে বলেছিল, বলছে লুঙ্গি পরে পড়ানো শুরু করে দিয়েছিল। আমি করে জানবো? তো ভাবো এই হচ্ছে কথা। সাইটোকাইনেসিস, আচ্ছা সাইটোকাইনেসিস কথার অর্থ কি কে পারবে? 16 সাইটোপ্লাজমের বিভাজন, ঠিক বলেছো। আচ্ছা চলে যাবে চলে যাবে, ওইটাও চলে যাবে, ঠিক আছে। ওই জন্য মানডে সিটি বলছে সারের মেয়ের বিয়েতে সবাই আচ্ছা তোমরা যদি এই যে মনে করো বকর বকর করবা তাহলে চল যাও নিচে, চল যাও, তুই নিচে গিয়ে গল্প করো গেছো। এই গন্ডগোল পরীক্ষার মধ্যে ওই এমনি ক্লাস এমনি ক্লাস অফিস টু ভেঙে পিছনা তো কিস্তি খাওয়ার মারছি বাইরে ক্লাস নেই আমাদের ক্লাস করে বাবা বাবা আবার দেখি যে পরের কোর্সে দিন চা খাচ্ছি ঘাড়ে ঘাড়ে বলতে হ্যাঁ ওর স্কুল হ্যাঁ ওকে ওর মধ্যে 4-5টা গালাগালি কি ঘটে দেবো তোমরা কি হাততালি দিলে না? আমরা তো ভালো ক্লাস করা ভালো করা তুমি ক্লাস পরে করান আর ঝগড়া শুনে নি পরে তুমি ক্লাস পরে করান? বলছি আপনি ক্লাস পরে করান হ্যাঁ ঝগড়াটা দেখেনি তাই বলতে বল তারা ঝগড়া দেখতে ওই ইয়ে না শিখনাস লিসেন লাগা আসছে বলছে আরে এরকম তো হয় এরকম হবে আর কি ক্লাস বলা যায় বিশ্বনাথকে ওই ল বলেনি আর একটা বলছিল এটা বলে সম্পূর্ণ সাফ করে যদি নিয়ে চলে গেল লাগাইস কে দিয়ে দেবে দিলাটা আমাদের কাজ করা আচ্ছা শোনো, হয়ে গেছে তো সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। আগের দিন আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস ছিল, যেটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন ঘটেছিল, তাই না? তাহলে এখন সাইটোকাইনেসিস দুটো কোষে মানে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষে পৃথক পৃথক ভাবে ঘটবে। সাইটোকাইনেসিস উদ্ভিদ কোষ আর প্রাণী কোষে আলাদা আলাদা ভাবে ঘটবে। যেমন নিউক্লিয়াস যখন বিভাজিত হয়েছিল উদ্ভিদ কোষের ক্ষেত্রে, ওটা কাজ দিল না ওটা মাঝখানে তাক দেওয়া আছে তো, ওই দুটো ওটা আলাদা হয়ে গেছে কোষ দুটো। আচ্ছা সাইটোকাইনেসিস যখন নিউক্লিয়াসের বিভাজন টেলোফেজ চলাকালীন বেমের বিষুব অঞ্চলে মাঝ বরাবর মাইক্রোফিলামেন্ট নামক একটা অঞ্চল গঠিত হয়। বলো বলো, চলছে না? আচ্ছা এখন এই মাইক্রোফিলামেন্ট গুলো জমা হয়ে তৈরি করে ফ্রাগমোপ্লাস্ট। কি তৈরি করবে? ফ্রাগমোপ্লাস্ট। আচ্ছা যা গলগি ভেসিকলের সঙ্গে মিলিত হয়ে কোষ পাত বা সেল প্লেট গঠন করে। যা গলগি ভেসিকলের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করে? সেল প্লেট। হয়ে গেছে। আর এই সেল প্লেটই পরবর্তীকালে সৃষ্টি হয় কোষ প্রাচীর। এই সেল প্লেট থেকে যে সৃষ্টি হয় কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর যেই সৃষ্টি হয়ে গেল তাহলে দুটো কোষ আলাদা হয়ে গেল। তাহলে প্রথম কথা কি, সাইটোকাইনেসিসের শুরুতে উদ্ভিদ কোষে কি দেখা যায়? বিষুব অঞ্চল বা মাঝ বরাবর মাইক্রোফিলামেন্ট গুলো চলে আসে, যেগুলো গলগি বস্তুর সঙ্গে মিলিত হয়ে বা যুক্ত হয়ে বা সাহায্যে কি তৈরি করে? সেল প্লেট। সেল প্লেট পরবর্তীতে কিসে পরিণত হবে? ক্লোরোপ্লাস্টে কোষ প্রাচীরে তৈরি হবে। ফলে কোষ প্রাচীর যেই তৈরি হয়ে গেল দুটো কোষ কি হয়ে গেল? সমানভাবে দুটো ভাগে ভাগ হয়ে গেল।
কিন্তু প্রাণীদের ক্ষেত্রে এই ঘটনা ঘটে না, কারণ প্রাণীদের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে না, প্রাণীদের ক্ষেত্রে থাকে কোষ পর্দা। তাহলে প্রাণীদের ক্ষেত্রে হয় কি, প্রাণী কোষের ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। তাহলে ক্লিভেজ, ক্লিভেজ মানে ভাগ হয়ে যায় দুটো সমান ভাগে। আচ্ছা বলছে কি, কোষ মাঝ বরাবর অঞ্চলের দুপাশ থেকে কোষ পর্দা সংকুচিত হয়ে যায় এবং একটা খাঁজের সৃষ্টি করে, খাঁজের সৃষ্টি করে এবং খাঁজ ক্রমশ সংকুচিত হয়ে একদম কোষ পর্দার মাঝ বরাবর চলে আসে। দেখেছো প্রথমে অল্প খাঁজ ছিল, পরবর্তীতে খাঁজটা আরো বড় হয়ে গেছে। তারপরে আচ্ছা, সংকুচিত ভাঁজ গঠিত হয়। এরপরে বিপরীত প্রান্তের কোষ পর্দার ভাঁজ ক্রমশ বিপরীত দিকে বিস্তৃত হতে থাকে। এর ফলে কি হয়, কোষ পর্দাগুলো দুদিক থেকে এসে সম্পূর্ণ জুড়ে যায় এবং একসময় কি হয়ে যায়, দুটো আলাদা আলাদা কোষের সৃষ্টি হয়। ঝামেলা শেষ। আচ্ছা, সাইটোকাইনেসিস না হলে কি হতো? মনে করো ক্যারিওকাইনেসিস হয়েছে, মানে নিউক্লিয়াসের বিভাজন হয়েছে, কিন্তু সাইটোকাইনেসিস হয়নি, তাহলে কি হতো? তাহলে একটা গোটা কোষের মধ্যে কটা কোষ সৃষ্টি, কটা নিউক্লিয়াস হতো? দুটো। এবার দেখো তো এই নিউক্লিয়াস গুলো তো আবার বিভাজন হতো, তাহলে একটা কোষের মধ্যে এক গাদা নিউক্লিয়াস সৃষ্টি হয়ে ক্যান্সারের সৃষ্টি হতো। কি বলেছে এখানে বইতে? ম্যালিগন্যান্ট, হ্যাঁ টিউমারের সৃষ্টি হতো। এই জন্য টিউমার হ্যাঁ। বলছে এর জন্য টিউমার আচ্ছা এবার চলে আসে মিওসিস। আচ্ছা মাইটোসিসের তাৎপর্য, মাইটোসিসের তাৎপর্য তোমরা আগেও পড়েছো গুরুত্ব হতে, যে মাইটোসিস সবার প্রথমে হচ্ছে বৃদ্ধি, মানে মাইটোসিস কোষের সংখ্যাকে বৃদ্ধি ঘটায়। কেন? মনে করো জীবদেহের যখন বৃদ্ধি ঘটছে, জীবদেহের যখন বৃদ্ধি ঘটছে, তাহলে মাইটোসিসে হয় কি, একই প্রকৃতির কোষ তৈরি হয়। আর মিওসিসে কি হয়ে যায়, মিওসিসে ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়ে যায়। কিন্তু মনে করো আমাদের মনে করো ত্বকের কোষ বৃদ্ধি পাচ্ছে, তাই ত্বকের ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস করার কোনো মানেই হয় না, তাই না? তো ওই জন্য ত্বকের ক্ষেত্রে কোন ঘটনা ঘটবে, মাইটোসিস। ত্বকের ক্ষেত্রে কি ঘটবে, মাইটোসিস। আচ্ছা পরেরটা হচ্ছে কি, কোষ প্রস্তাবিত এবং ক্ষয়পূরণ। মনে করো কোনো অংশ যদি কেটে যায়, তাহলে সেই অংশে যে কোষ আবার তৈরি, তাহলে যে সেই অংশে যে কোষ ছিল সেই কোষই তো এক গাদা লাগবে। মনে করো ত্বকের কোনো অংশ কেটে গেল, তাহলে ত্বকের কোষই লাগবে, তাহলে আশেপাশে ত্বকের কোষ বিভাজিত হয়ে সেই অংশের কোষ গঠন করবে, হয়ে গেল। পরেরটা হচ্ছে কি, পুনরুৎপাদন। কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে পুনরুৎপাদন ঘটে, সেক্ষেত্রে কিন্তু যে কোষ বিভাজন হয় তাকে বলবো কি, মাইটোসিস। যেমন উদাহরণ কি হতে পারে, টিকটিকি লেজ পড়ে গেলে আবার develop করে হয়। এই তো ভালো মনে আছে। আচ্ছা পরে চলেছে প্রজনন। হ্যাঁ বলো। ওটা ওদের অভিযোজনগত বৈশিষ্ট্য, মানে টিকটিকি কি হতো, অন্যান্য প্রাণীরা ধাওয়া করতো, হয়ে গেছে, মানে খাবে বলে আর কি। টিকটিকিও দৌড়াচ্ছে, প্রাণীও দৌড়াচ্ছে। এখন দৌড়াতে টিকটিকি করে নিজের লেজটাকে টুক করে ভেঙে দিও, দৌড়ানোর সময় নিঃশ্বাস নিতে পারে না, তাই জন্য বারবার থাকে। খেয়ে সেটা আমি জানি না, আমার জানা নেই। তাহলে এখন যখন দৌড়াচ্ছে টিকটিকি করে নিচে যে লেজটা ওটা ভেঙে দেয়, যে এবার যেই ভেঙে দিল, ফুলে হয় তো। হ্যাঁ হ্যাঁ কিন্তু ছুঁচো- ছুলে হয় না, ও নিজেও ভাঙতে পারে। যেই ভেঙে দেবে তাহলে ওই লেজটা আলাদা হয়ে গেল, এবার লেজটা আলাদা হওয়ার উপরে না, ওই অংশের কোষগুলো সেভাবে তৈরি হয়, যেমন গাছের পাতা ঝরে যায় না, যেমন আমাদের ওইভাবে। কাঠি আমাদের। হ্যাঁ ওরকম, ওই একটা অংশ থাকে, লেজটুকুই কাটতে হয় না, পা পা শুধু লেজ, পা পা না, শুধু লেজ। এবার দেখো, যে লেজটা কেটে পড়ে যায়, লেজটা দাঁড়িয়ে যায়, মানে স্থির থাকে না, ওর জায়গায় কিলবিল কিলবিল করে। এরপরে যে প্রাণীটা ওকে ধাওয়া করেছিল ওর লেজের ওখানে দাঁড়িয়ে পড়ে, আর টিকটিকি লেজের লেজ সরে যাচ্ছে, ও হালকা হয়ে যায়, ও আরো জোরে দৌড়ে পালিয়ে যায়। এবং বুদ্ধিমান প্রাণীরা টিকটিকির মাথা চেপে ধরে, লেজ আর ধরে না, তো আর কিছু করার থাকে না, কি করবে মাথা চেপে ধরে? হজম করবে, কামড় মেনে খেয়ে নেবে। হ্যাঁ বলো। ঠেলা গাড়ি চালাইনি, একটু এনেছিলাম, ওই বারান্দাতে অনেকটা পরিষ্কার করছিলাম। টিকটিকি খাওয়া যায়? হ্যাঁ খাওয়া যায়, সেদ্ধ করে? না না ভাজা। টিকটিকি, তুমি যদি এগুলো খেতে চাও তাহলে তোমাকে নাগাল্যান্ডে যেতে হবে, টিকটিকি ভাজা। ওই নাগালের পর আমাদের ইসলা আজকাল নাগালের কোটা আর কত পরে সে ভোটে দিয়ে ভরে যেতে কুকুর ধরে খায় তারপরে যে আরশোলা চাকরি হয়। আর সেটা খায় পাখি ধরে খাচ্ছে ওরা কি করে বলো তো, আরশোলা, তো আরশোলা বা ওই গঙ্গা ফরিং ঢোকে না, ওরা ওগুলো ভাজা করে। আমাদের এখানে যেমন ছোলা ভাজা বিক্রি হয়, ওদের ওখানে আরশোলা ভাজা বিক্রি হয়। আরশোলা ভেজে ধামার মধ্যে রেখে দেয়, চাটনি বাটনিও বানায়, সবই বানায়। দিয়ে হচ্ছে কি, ওই যখন তুমি কিনতে যাবে তোমাকে ঠোঙা দেবে, ওজন ওজন করবে না, একটা কাপ আছে ওদের, কাপের মধ্যে এরকম করে তুলবে, দিয়ে লেবেল করে নেবে, দিয়ে ঢেলে দেবে, ওই বিরিয়ানি দিয়ে 10 টাকা আরশোলা ভাজা, এটা নুন চিনি দেবে, হেভি টেস্টি, খাও। তুমি খেয়েছি নাকি? হ্যাঁ হ্যাঁ আমি খেলাম তো, সব না, আমি একদিন স্বপ্ন দেখছি আমার মুখের মধ্যে আসলে ঢুকে গেছে, দিয়ে আমার কামড় মেরে দিয়েছি রাতে। কেটে ধরে কামড় মেরে দিয়েছে।
আমি কামড়েছি 800 লাগে। কেমন সাজছি না? সেই আসলে কি কামড়েছি স্বপ্ন দেখা। আসলে কি কারণে কি? আচ্ছা এবার মিওসিসে চলে আসো না। মিওসিসের ঘটনাটা কিন্তু একটু পৃথকভাবে ঘটে। তোমাদের আগে বলা হয়েছিল যে মিওসিসের ক্ষেত্রে কি হয়, নাগাল্যান্ড কোথায়? যে আমাদের দেশেই আছে, আমাদের দেশের একটা রাজ্য নাগাল্যান্ড। কি? হ্যাঁ সত্যি? হ্যাঁ মণিপুর নাগাল্যান্ড কি হয়েছে ওই জায়গায়? আমি তো কি হয়েছে ওই জায়গায়? ওখানে আরশোলা পাওয়া যায়। বিয়ে করছে তো। ওই যে আবার নাগাল্যান্ডের মানুষগুলোকে দেখতে অনেকটা চাইনিজদের মতো, ওরা তাই পাহাড়ি অঞ্চলে না। তোমার ভুল হয়েছে দাঁড়া। হ্যাঁ বলো। তোমার জায়গায় পরীক্ষা নিয়েছিলে? ওই জায়গায় তো দাগ দেওয়া আমাকে দাগের জন্য হাফ নাম্বার কেটে দিয়েছি। আমি দাগ দিয়েছি। তোমারও দাগ দিতে হবে, হ্যাঁ। হ্যাঁ, আমার হাফ নাম্বার কেটে নর্থ ইস্ট সাইডে তো- ওই জায়গাটায় অরুণাচল প্রদেশ এদিকে নাগাল্যান্ড। বাড়ি গিয়ে ইউটিউবে সার্চ করবা। তুমি দাগটা ওই জায়গায় আছে। ওরে এইখানে কে দাগ দেবে, এখানে কেন দাগ হবে? ওই এরকম দাগ হবে। ধ্যাৎ, আরে হবে। এর তো নাম্বার কাটলে সেই হলো। আমার হাফ নাম্বার আমি তোমাকে ক্রোমোজোমের ছবি দেখতে দিচ্ছি। এই দেখো এই দেখো। হ্যাঁ তুমি ক্রোমোজোমের ছবি এঁকে দিলে, আমি ক্রোমোজোম আঁকিনি তো। আমি এখানে ক্রোমোজোমের সংখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা ভালো করে দেখো, মিওসিস ব্যাপারটা হচ্ছে কি, মিওসিসের শুরুতে পিতৃ এবং মাতৃ ক্রোমোজোম সংখ্যায় জোড়ায় অবস্থান করে। এদেরকে বলা হচ্ছে কি সমসংস্থ ক্রোমোজোম। এদের কি বলা হয়? সমসংস্থ ক্রোমোজোম। জ্বালাতন করো না। ওই হাতে দেখো। আচ্ছা বলছে কি জোটবদ্ধ সমসমস্ত ক্রোমোজোমকে একসঙ্গে বলা হয় বাইভ্যালেন্ট। জোটবদ্ধ সমসমস্ত ক্রোমোজোমকে কি বলা হবে? বাইভ্যালেন্ট, ঠিক আছে, বা ডায়াড। পরবর্তী পর্যায়ে সমসমস্ত ক্রোমোজোম প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভাজিত হয় এবং 4টি ক্রোমাটিড গঠন করে। মানে জিনিসটা এইভাবে হয়, আমি যদি ক্রোমোজোম এঁকে দেখাই তাহলে সজলের একটু শান্তি বেশি হবে, ওই জন্য। দেখো জননেত্রী কোষে, আচ্ছা আমি আমি ওই মানুষের ক্ষেত্রে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। জননেত্রী কোষে একটা এক্স একটা ওয়াই আছে ধরো, না না একটা এক্স একটা ওয়াই, তাহলে দুটো ক্রোমোজোম হয়ে গেল। আসবো, দুটো ক্রোমোজোম হয়ে গেল। এখন এই দুটো ক্রোমোজোমকে আমরা কি বলবো? সমসংস্থ ক্রোমোজোম। কি বলবো? সমসংস্থ। এখানে ওয়াইটা এসছে ফাদার থেকে, আচ্ছা বাবা থেকে, পিতা, আর এক্স এক্সে মাতা থেকে। আচ্ছা হয়েছে, হয়েছে, অত বকার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা এরপর এই ঘটনাকে আমরা কি বলবো, এই অংশটাকে আমরা কি বলবো? ডায়াড। কি বলবো? আচ্ছা ডায়াড। আচ্ছা এই সমস্ত ক্রোমোজোম হয়ে গেল। এবার প্রত্যেকটা ক্রোমোজোম হয় কি সর্বপ্রথমে দুটো দুটো করে থাকে, মানে দুটো এক্স হয়ে যাবে, দুটো ওয়াই হয়ে যাবে, হয়ে গেল। তাহলে প্রথমে কি বলবো আসছি, সবার প্রথমে যেটা ঘটনা সেটাকে আমরা কি বলবো? সমসমস্ত ক্রোমোজোম। সমসমস্ত ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে, এদেরকে আমরা কি বলবো? বাইভ্যালেন্ট বা ডায়াড। অবস্থান করে না। এইখান থেকে এখানে আসার পর জোরে যে করবে, কই করে? আবার বলে কই কর। X আর XY ও তার থেকে তো বেশি কিছু উহুম। মানে এখানে যেটা ছিল তারই ডবল হয়, হয় হয় না, সে তো মানুষের শরীরে হয় না। অন্যদের হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা এরপরে মানে ছেলে কেমন দেখতে, পুরো ছেলে হাতের যে মেয়ের মতো, তাহলে কি হয়? ওটা হচ্ছে XX মিডল সাইড তাহলে সেটা হচ্ছে, সেটাকে বলা হয় সুদীপ সমস্যা। আমাদের মিডল সাইড আমি তার সেটাকে বলা হবে সুদীপ সমস্যা। ওটা মিঠুন স্যারকে শুনবো। না না বন্ধ করিনি, শুধু দেখলাম। আরে ওদের থেকে 44 প্লাস XXY আপনার কি ঢুকেছিল এক্স এক্স মানে এক্স এক্স হয় জীবন থেকে পড়াতে পারবো একটা মারবো বলে এক চোর মারবো। একটা মারবো ওই সেটা হাসিটা দাঁড়ায় আপনি পারবেন না তো আসলে বাবা এই কিসব রেখে দাও আমরা শুধু
এগুলো বলি মাথা দিয়ে জড়িয়ে পুরো বলবো না? আগের থেকে হাট বন্ধ হাট, ওই হাটের থেকে 34 আহার আর 12 মিটার মিঠুন, এই তিনজন দেখে বের হচ্ছে। মেয়েদের সাথে ঘুরে বেড়ায়। ওই হ্যাঁ ওইখানে 5 জনের করে বসে বসে থাকে। ও সব থেকে ভালো ওই দেখেছে। তুমি কি করতে চাও স্কুলে ওই দেখতে? হ্যাঁ ওটা দেখে কারিয়ে দাও। বলবেন তো নিয়ে তো জানিস না। আচ্ছা শোনো, মিওসিসের শুরুতে পিতৃ ও মাতৃ ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে। এটা আমাকে দাও দাও। ওই চাপা দিয়ে আছে বইটা বোঝা আছে না? আচ্ছা, জোড়ায় জোড়ায় অবস্থান করে এদের বলা হয় কি সমসমস্ত ক্রোমোজোম। কি বলে এদের? সমস্ত ক্রোমোজোম। জোটবদ্ধ সমসমস্ত ক্রোমোজোম দ্বয়কে বলা হচ্ছে কি বাইভ্যালেন্ট বা ডায়াড। তাহলে প্রথমটা কি হবে? সমসমস্ত ক্রোমোজোম। পরবর্তীতে সমসমস্ত ক্রোমোজোম আসবো। সমসমস্ত ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করছে, সেটাকে আমরা কি বলবো? ডায়াড। হয়ে গেল। আচ্ছা, এরপরে পরবর্তী পর্যায়ে ক্রোমোজোমের প্রতিটি ক্রোমোজোম জোড়ার প্রত্যেকটা ক্রোমোজোম আলাদা আলাদা করে কি হয়েছে? ভাগ হয়েছে। হলো? আচ্ছা, এরপরে 4টি ক্রোমাটিড গঠন করে, তখন সেটাকে বলে টেট্রাড। 4টি ক্রোমাটিড গঠন করে কি বলা হবে? টেট্রাড। টেট্রাডের 4টি ক্রোমাটিডের 2টি সিস্টার ক্রোমাটিড আর 2টো নন সিস্টার ক্রোমাটিড। 2টি সিস্টার ক্রোমাটিড আর হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। মানে সিস্টার ক্রোমাটিড কাকে বলে শোনো। বাইভ্যালেন্টে অবস্থিত সমসমস্ত ক্রোমোজোমের কোন অঞ্চল প্রত্যেকটা ক্রোমোজোম থেকে সৃষ্ট ক্রোমাটিড দ্বয়কে সিস্টার ক্রোমাটিড বলে। মানে একটা ক্রোমোজোম থেকে দুটো ক্রোমোজোম সৃষ্টি হলে সেটাকে আমরা কি বলবো? সিস্টার। আচ্ছা, পরেরটা বলে যে কি নন সিস্টার। বাইভ্যালেন্টে অবস্থিত দুটি ভিন্ন সমসমস্ত ক্রোমোজোমের ক্রোমাটিড গুলিকে নন সিস্টার ক্রোমাটিড বলে। নন সিস্টার ক্রোমাটিড ক্রোমাটিড দ্বয়ের মধ্যে ক্রসিং ওভার ঘটে। বাইভ্যালেন্ট বুঝলে পারলে আগে? বুঝতে পারলেন? এটা হচ্ছে বাইভ্যালেন্ট। ঠিক আছে? বাইভ্যালেন্টে অবস্থিত সমসমস্ত ক্রোমোজোম জোড়ের প্রত্যেকটা ক্রোমোজোম থেকে সৃষ্ট ক্রোমাটিডকে কি বলা হয়? সিস্টার ক্রোমাটিড। মানে এখান থেকে যে ক্রোমাটিড তৈরি হয় তাকে আমরা কি বলবো? সিস্টার ক্রোমাটিড। এবার যে নন সিস্টার ক্রোমাটিড বলবো যে বাইভ্যালেন্টে অবস্থিত দুটি ভিন্ন সমসমস্ত ক্রোমোজোমের ক্রোমাটিড গুলিকে নন সিস্টার ক্রোমাটিড বলা হয়। আচ্ছা, নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভার পরে তাহলে ভালো বুঝতে পারবো। এবার চলে যাবো মিওসিস। দেখো, মিওসিসের ক্ষেত্রে মিওসিসের মোট 4টে পর্যায় আছে। সবার প্রথমে হচ্ছে মিওসিস 1, তারপরে মিওসিস 2, তারপরে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস, এটাকে বলা হয় হ্রাস বিভাজন। ক্রোমোজোমের সংখ্যা হ্রাস। আর সবার লাস্টে হচ্ছে কি ক্রসিং ওভার। 10টা 16 কটা বাজে? ওই 9:30 বাজে। হুম 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 কি বাবা, মাংস খাবা? আমি খুব কম খাই। নাও বড় বড় মিওসিস 1, মিওসিস, হ্যাঁ মিওসিস 1, হ্যাঁ সব দাগিয়ে দেবো, তুমি চিন্তা করো না তো। আচ্ছা, মিওসিস 1টা ভালো করে বইয়ে দেখো, আমি বলে দিচ্ছি। পিতৃ ও মাতৃ ক্রোমোজোমের জোড়ায় জোড়ায় অবস্থান করে। প্রথম বৈশিষ্ট্য কি? মিওসিস 1-এর প্রথম বৈশিষ্ট্য কি? পিতৃ এবং মাতৃ ক্রোমোজোম কেমন ভাবে অবস্থান করবে? জোড়ায় জোড়ায়। বালিশ দি। আচ্ছা, পরেরটা হচ্ছে আচ্ছা হয়ে গেছে। এই যে এটা আমাকে দাও তো। বই ঢাকা হচ্ছে না, দাও আমাকে দাও। আমি নিয়ে আসবো। ওই যে চলে এসছে। আবার টানাটানি করবো না এখান থেকে, বাচ্চাদের মতো। আচ্ছা শোনো, পিতৃ ও মাতৃ ক্রোমোজোম নিয়ে গঠিত জোড়াকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট। আচ্ছা, এরপর আগে বলেছে যে বাইভ্যালেন্টের ক্রোমোজোম গুলিকে লম্বালম্বি বিভাজিত হয়ে কি তৈরি করে? টেট্রাড।
পরের দিন সব কাকে বলে আসবে, ঘুমাও এখন। টেট্রাডে এক জোড়া সিস্টার ক্রোমাটিড ও এক জোড়া নন সিস্টার ক্রোমাটিড থাকে। সমস্ত ক্রোমোজোম জোড়ার মধ্যে পৃথকীকরণ ঘটে, কিন্তু স্থানে স্থানে তারা পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকে, ওই অংশকে বলে কায়াজমা। মানে ক্রোমোজোম বিভাজনের সময় দেখা যাচ্ছে কি কিছু কিছু অংশ ক্রোমোজোম গুলো পরস্পরের সঙ্গে জোড়া লেগে আছে, এই ঘটনাকে আমরা কি বলবো? কায়াজমা। আচ্ছা, ইংরাজি এক্স অক্ষরের মতো দেখায়। আচ্ছা পেজ উল্টাও তো, কায়াজমা দেখো, ওই পেজটা উল্টাও। 52 পেজ আছে। 52 নম্বর পেজের উপরে দেখো লেখা আছে কায়াজমা গঠন করা আছে, দেখো। এই 50 একটা চলছিল। দেখো এই যে এই মাঝখানটা দেখতে পাচ্ছ, নীল ক্রোমোজোমের সঙ্গে লাল ক্রোমোজোম একটুখানি আটকে গেছে, এক্স এর মতো আছে। এই 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 চিত্রটা যেটা এক্স এর মতো লাগছে এটাকে বলে কি কায়াজমা গঠন। এরপরে এই নীল বাহুটা লালে লেগে যাবে, লাল বাহুটা নীলে লেগে যাবে, এটাকে বলা হবে কি ক্রসিং ওভার। আর বলবো। বলে দাও, বলে দাও এই পুরো কায়াজমাটা দেখতে পেয়েছো? কায়াজমার পাশের ছবি দেখো, দেখো নীলের পায়ের নিচে লাল চলে এসেছে, লালের পায়ের নিচে নীল চলে এসেছে। এই যে ঘটনাটা কিসের জন্য ঘটেছে? ক্রসিং ওভারের জন্য ঘটেছে। যাতে দুটো জীবের বৈশিষ্ট্য থেকে নতুন যে জীব তৈরি হয়েছে তার মধ্যে দুটো সব রকম বৈশিষ্ট্য থাকে, মানে থাকে, অনেকে থাকে না, আবার কি থাকবে না সবসময়। দাদা সবসময় ফেনোটাইপ দেখলে জিনোটাইপ দেখতে হবে, জিনোটাইপ সেম থাকে। ফেনোটাইপ মানে উপর থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে সব সেম থাকে। থাকে না তো থাকে না। এই যে এটা হচ্ছে মেন্ডেল পড়ানোর সময় বলবো কেন থাকে না। আচ্ছা তাহলে মিওসিস, মেন্ডেল বংশগতি পড়ানোর সময় বলবো, এর পরের চ্যাপ্টারে। হ্যাঁ এই শোনো, তাহলে সবার প্রথমে কি বললাম? বললাম যে নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে দেহাংশের বিনিময় ঘটে, এই ঘটনার নাম হচ্ছে ক্রসিং ওভার। এ ঘুমিয়ে পড়লো। আচ্ছা মিওসিস টু দশায় হচ্ছে কি হোমোলোগাস ক্রোমোজোম দ্বয় ক্রোমাটিড গুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায়। হোমোলোগাস ক্রোমোজোম দ্বয় পরস্পর থেকে পৃথক, লোগাস মানে একটা অংশ, ক্রোমোজোমের অংশ। ইয়েস। আচ্ছা তাহলে কি করতে থাকে এর কোনো ব্যাখ্যা নেই, থাকে কি করতে থাকে, আজব প্রশ্ন। আচ্ছা পরেরটা হচ্ছে কি মিওসিসের একটি মাতৃকোষ থেকে 4টি অপত্যকোষ সৃষ্টি হয়। আচ্ছা এবার এখানে তাহলে মিওসিস কটা ভাগে হয়ে গেল? দুটো ভাগে। এখন প্রশ্ন হচ্ছে মিওসিসকে হ্রাস বিভাজন কেন বলবো? মিওসিসকে, কারণ এক্ষেত্রে দেখো মিওসিস প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 2n। এই যে এখানে মাতৃকোষে কটা ক্রোমোজোম আছে? তাহলে এখানে 2n ধরবো, 2n। আচ্ছা তাহলে এখন 2n জুড়ে গেলে 4n হলো, কিন্তু পরবর্তীতে যেই প্রথম যে মিওসিস 1 ঘটছে সেটা দেখো যে আবার দুটো দুটো করে ভাগ হয়ে যাচ্ছে, 2n ভাগ হয়ে গেল। আচ্ছা এটা কিন্তু টেট্রাড 4n। হ্যাঁ এবার লাস্টে গিয়ে দেখো এই 2nটা ভেঙে গেল, আবার এই 2nটা ভেঙে শুধু সিঙ্গেল n তৈরি হয়ে গেল না। এই জন্য এটাকে বলছে কি হ্রাস বিভাজন। দেখে নাও, বলছে কি মিওসিস প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 2n, অপত্য কোষে হ্রাস পায় n হয়ে যায়, অর্থাৎ অর্ধেক হয়ে যায়। এই কারণে মিওসিসকে বলা হয় কি হ্রাস বিভাজন। ক্রসিং ওভার। আচ্ছা সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটে, এটাকে বলা হচ্ছে কি ক্রসিং ওভার। মানে ক্রোমোজোমের একটা অংশ অন্য ক্রোমোজোমের একটা অংশের সঙ্গে কি হয়ে যায়, পাল্টে যায়। বুঝতে পারছো? এই ঘটনায় কি বলা হচ্ছে ক্রসিং ওভার। দেখবে যে আগেকার দিনে তোমরা বোধহয় করোনি কোনোদিন, না নোট পাল্টাপাল্টি করছো কোনোদিন? নোট পাল্টাপাল্টি, মনে করো দুজন ব্যক্তির কাছে 100 টাকার এই 100 টাকা আছে, তাহলে পাঁচটা না না পাঁচটা করে নতুন নোট আছে। কটা করে? পাঁচটা। এর কাছে 5টা নতুন নোট 20 টাকার, এর কাছে 5টা নতুন নোট 20 টাকার। হয়ে গেছে? হয় কি এর কাছে যে 5টা নতুন নোট আছে তার মধ্যে 3টে হচ্ছে লাল কালার, মানে যেটা আগেকার দিনে ছিল লাল নোট, একটা হচ্ছে আর দুটো কি সবুজ। আর এর কাছে কি ছিল? সবকটা সবুজ। হয়েছে? তাহলে এ বলবে কি এখানে যেগুলো লাল ছিল বলে তো আমার থেকে একটা লাল নিয়ে নে, এ একটা সবুজকে দিয়ে দিল, তো দুজনের মধ্যে নোটের বিনিময় ঘটলো না। এই যে দুজন নোটের যে বান্ডিল হবে সেটা কালার বদলাবে কি বদলাবে না? এই ঘটনাকে বলছি ক্রসিং ওভার, কিন্তু টাকা দিয়ে হয় না, ক্রোমোজোম দিয়ে হয়। হ্যাঁ আমি করি বুঝলে তো? দাঁড়া পাল্টাবনি কোনোদিন? এ বাবা কেন পাল্টাবো? কি জানি, আমরা তো পাল্টাবো। মান তো একই থাকছে, 20 টাকা এটা কি হয়ে যাচ্ছে না? সব তুই বুঝবি না, যদি সব শখের দাম 20 টাকা। শখের দাম লাখ টাকা। আরে বলো না, একটা ছেলে ওকে 5 টাকা নামান ওই তো ওই। ছিল, দুটো নেই তাহলে কি হলো? তারপরে আমার বাবা বলে যে তুই এরকম আমাকে জোগাড়
টাকা দেবো 5 টাকার বদলে 10 টাকা দেবো আচ্ছা এরপরে হ্যাঁ এরকম হয়। এগুলো ও ওইসব কিন্তু ভালো না। আমাকে আবার 5 টাকার কয়েনের জায়গায় ডলার দিয়ে দিয়েছিল। ওই তো আরে হাফ ডলার 50 সেন্ট ইউরো ছিল। আচ্ছা ওটা ভাঙালে কত 2 টাকা দিস পাও ওই টাকা রিপোর্ট দেওয়ার রঘু দেওয়ার দিতে গেছে মানে গায়ে দিতে পারছে না হ্যাঁ। 5 টাকা করে দিতে গেছে দেখতে পাওয়া যাচ্ছে 5 টাকা করে না কেমন কেমন লাগছে। আচ্ছা এবার চলে আসি পদ্ধতিতে, মানে ক্রসিং ওভারের পদ্ধতিতে। দেখো বলেছে দুটি সমসমস্ত ক্রোমোজোম সবার জোট বাঁধে অর্থাৎ বাইভ্যালেন্ট করতে। আগে তোমরা হচ্ছে এই পেজটা খুলে রাখো, এই পেজটা খুলে রাখো, কত পেজ আর বাইরে বাজা তো ঠিক আছে। 10:30 সুবিধা তা কি হয়েছে? জানে পাই আচ্ছা এর পরেরটা এই শোনো দুটো, আচ্ছা দুটি সমসমস্ত ক্রোমোজোম জোট বাঁধে অর্থাৎ বাইভ্যালেন্ট গঠিত হয়, এই পদ্ধতিকে বলে সাইন্যাপসিস হলো। এরপরে বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিড গঠন করে ফলে টেট্রাড গঠিত হয়। টেট্রাড নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে ডিএনএ খন্ডাংশের বিনিময় ঘটে, একে কি বলা হচ্ছে ক্রসিং ওভার। এই অবস্থায় যখন দুটো ক্রোমোজোমের নির্দিষ্ট অংশ পরস্পরের সঙ্গে যুক্ত থাকে এবং এক্স এর মতো আকার গঠন করে, এটাকে বলে কি কায়াজমা। কি বলা হয়? কায়াজমা। এবার চলে আসো মিওসিসের তাৎপর্য, পেজ নাম্বার উল্টে দাও, চলে আসো। 52 তো আছে আচ্ছা তাহলে 52 তাৎপর্য দাও, মিওসিসের তাৎপর্য যাবো। মনে করো পিতা আছে, তাহলে পিতার শরীরের প্রত্যেকটা কোষ 2n করে, আমাদের শরীরের মানুষের 2n করে আছে 23 জোড়া, ছেলেদের তুলে আর সবারই 2n, আর স্ত্রীদের কত 2n করে। এখন মনে করো যদি মিওসিস না হয় তাহলে পিতার থেকে একটা কোষ আর মাতার থেকে একটা কোষ এসে যে নতুন কোষ তৈরি হবে তাতে 4n থাকবে না। মানে আমাদের, আচ্ছা আমার হাইট 5, দরকার নেই নিজে পার্সোনালাইজ না করাই বেটার। মনে করো পিতার হাইট, মনে করো পিতার হাইট 4 ফুট, মাতার হাইট 3.5 ফুট। বাবা এটা সেই এইটুকু ও ছোট হয়ে গেল তাহলে, 1.5 ফুট আচ্ছা তাহলে পিতার হাইট 5 ফুট, মাতার হাইট 4.5 ফুট হলো। এত পিটো কেন দেখছো বড়দা আরে বাবা বললাম না। আচ্ছা আরে 7 ফুট আর ওই 8 ফুট ও 7 ফুট 8 ফুট, মানুষ এর ডাইনোসর না জম্বি। আর এটা 9 ফুট এটা 8 ফুট দাও 8 ফুট বাবার থেকে মা বড় ওই তো বর্ষার ওটা বিষয় না। তাহলে এখন এই শোনো, এই যে হয়ে গেছে কথা না। তাহলে এখন দেখা যাবে কি যদি মিওসিস না হয় তাহলে 2n আর 2n মিলিত হয়ে 4n হবে। তাহলে এই যে নতুন অপত্য বা নতুন জীব সৃষ্টি হলো, তার উচ্চতা দুটো যোগ হয়ে যায়, 7 আর 8 কত হবে 15 ফুট। 15 ফুট হবে মানে এতদিনে মানুষ হচ্ছে পৃথিবীর থেকে বেশি লম্বা হয়ে যেত। এ পর্যন্ত হয় না কেন? দেখো মিওসিসের বলে কি হয় 2n থেকে n তৈরি হয়, আবার এখানকার 2n থেকে n তৈরিতে এই দুটো nn যুক্ত হয়ে আবার সেই 2nই তৈরি হয়, 4n তৈরি হয় না। এই জন্য যে কোনো জীবের বংশধারা বজায় থাকে। বুঝতে পারলাম? পরেরটা মানে প্রজাতি বজায় থাকে। এখন তোমরা বললে এই বাবা ছাগল থেকে তাহলে জিরাফ কি করে হয়ে গেল? জানো না আগে জিরাফ ছাগলের মতোই ছিল, দিয়ে এক প্রজাতির জিরাফের কি হলো, মানে ছাগল তো সাধারণত মাথা নিচু করে খায়, ও ওই কিছু প্রজাতির ছাগলের ইচ্ছা হলো যে না আমি উপরে গাছের পাতা খাবো, ও না 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 দড়ি বেঁধে, মানে ও শুধু চেষ্টা করতো যে উপরের অংশের পাতা কি করে খাবো, মানে বারবার চেষ্টা করতো। এইভাবে মনে করো কয়েক লক্ষ বছর ধরে চলতে ওদের প্রজাতিটা আলাদা, মানে ছাগল থেকে ওই ছাগলগুলোর প্রজাতি আলাদা হয়ে গেল, মানে ওদের ক্রোমোজোমে পার্থক্য এলো, ফলে হলো কি ওদের ঘাড় ক্রমশ লম্বা হতে থাকলো। ওই ছাগল কোথা থেকে এসেছিল ছাগল তোমাদের মধ্যেই ছাগল সবাই, আর যে চেষ্টা করে তার মতো অভিযোজন হওয়াটাই করে না তার হয় না। পুরুষ ছাগল অন্য দেশ থেকে এসেছিল হ্যাঁ সন্দেশ থেকে এসেছিল। সন্দেশখালী ওই রাত্রি হলে তাই তো? আচ্ছা এবার চলে আসি ক্রোমাটিডের খণ্ড বিনিময়। বিশেষ করে মিওসিসের সময় দুটি নন সিস্টার, আচ্ছা পরীক্ষার কোশ্চেনটি কিন্তু এইভাবে দেবে যে খণ্ড বিনিময় কেমন ক্রোমাটিডের মধ্যে ঘটে। তোমার বলতে হবে কিন্তু নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে, সিস্টার ক্রোমাটিডের মধ্যে কিন্তু ঘটে না। মিওসিসের সময় দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটার ফলে জিনের পুনর্বিন্যাস ঘটে। জিনের পুনর্বিন্যাস মানে ধরো জিন তো ছিল, আমি যদি জিনের স্ট্রাকচার আঁকি তাহলে এ বি না এটি সিজি এরকম ছিল না, তাহলে এটি সিজি জিসি টিএ এরকম করে একটা হবে।
হতেই পারে, এ তো অনেক বড় হয়। আচ্ছা এবার মনে করো টিসি, জিএ, নির্দিষ্ট ছন্দনে জিসি, সিটি হয়ে গেল। আচ্ছা আচ্ছা এটা মনে করো পিতার, এটা মনে করো মাতার, হয়ে গেল। নির্দিষ্ট ছন্দ অনুসারে হয় না, তাহলে তো সবাই সেম হয়ে যেতাম, সবার এই ছন্দটা আলাদা হয়। এখন মনে করো এর লাস্টের চারটে কি হলো, খণ্ড বিনিময় ঘটলো, তাহলে হতেই পারে। হ্যাঁ এটা ভালো প্রশ্ন। এর লাস্টের চারটে এর প্রথম চারটে হতে পারে, হতেই পারে, মাঝখান থেকে হতে পারে, কোনো ব্যাপার না, হতেই পারে, হতে পারে। তাহলে এটা তাহলে তখন কি হবে, দুটো ক্রোমোসোম কাছাকাছি আসবে, টুক করে এই খণ্ডটা এর সঙ্গে জুড়ে যাবে আর এই খণ্ডটা ওর সঙ্গে জুড়ে যাবে। হ্যাঁ একই প্রসেসে, ওকে কেটে গিয়ে জুড়বে, ও তো আস্তে আস্তে ওখানকার অংশগুলো একটা স্থানান্তরিত হবে, এমন না যে কাটবে জুড়ে যাবে। আচ্ছা এবার চলে যাচ্ছি গ্যামেট তৈরি। গ্যামেট মানে হ্যাঁ এরকম হলো, ওই যে মনে করো এটা এন, এটা এন, নতুন যে কচি তৈরি হচ্ছে সেটা হচ্ছে 2n, সেটা হচ্ছে পিতামাতার থেকে দেখবে যে এই জন্য বাচ্চারা উন্নত হয় বেশি, পিতামাতার থেকে বাচ্চারা কি হয় বেশি উন্নত, মানে পিতামাতা যে স্ট্রাগল গুলো করেছে সেগুলো মোটামুটি মনে করো তাদের ক্রোমোসোমের মধ্যে সঞ্চিত থাকে। দেখবা যে আমি যদি উদাহরণ দিই, আমাদের পাড়ার বলে না বাঘের বাচ্চাকে শিকার করা শেখাতে হয় না, বা মাছকে সাঁতার কাটা শেখাতে হয় না, হনুমানকে গাছ থেকে ফল পড়া শেখাতে হয় না, ওই জিনিসগুলো এসছে এইভাবে। যেমন আমাদের যদি এই যে দুর্লভপাড়া আছে, ওদের ছেলেপিলেগুলো সারাদিনে কিছু করুক না করুক, দিঘি থেকে গিয়ে মাছ ধরা কোনো ব্যাপারই না, ডুব মেরে ওর হাতে মাছ ধরে নিয়ে চলে আসে। আমি দেখতাম যখন দিঘিতে যেতাম, দিকে ওরা ডুব মারতো, 2-3টে করে এরকম করে যেত নাকি, দিয়ে চিংড়ি মাছ ধরে নিয়ে চলে আসতো। আমিও যেতাম, দিকে কাদা উঠতো, শুধু চিংড়ি মাছ উঠতো না। তাহলে এই জিনিসগুলো কোথা থেকে এসে, বংশ পরম্পরায় এসছে। আর এই এবার আমারটা বলি, আমার বাড়ির লোকজন প্রচুর ক্যালকুলেশন করেছে, ওই জন্য আমি অঙ্কটা পারি। আমার দাদু, আমার বাবা, আমার মাতাশ্রী সবাই ক্যালকুলেশন খুব ভালো পারে, তো ওই জন্য হয়তো আমি ক্যালকুলেশন একটু ভালো পারি হতে। হ্যাঁ আমার দাদা তো আমার থেকে ভালো পারে। যাই হোক, এবার চলেছে গ্যামেট তৈরি। জনন মাতৃকোষে, ভালো করে শোনো, জনন মাতৃকোষে মিওসিস বিভাজনের ফলে গ্যামেট তৈরি হয়। জনন মাতৃকোষে দেখো, জনন মাতৃকোষ প্রত্যেকটা হচ্ছে 2n হয়, এখানে মিওসিস হওয়ার ফলে কি তৈরি হচ্ছে, গ্যামেট তৈরি হচ্ছে, যাদের ক্রোমোসোম সংখ্যা কি হয় জনিত্র কোষের থেকে অর্ধেক হয়। আচ্ছা এরপরে চলে আসি জনুক্রম। ব্যাপার হচ্ছে মিওসিস বিভাজনের ফলে উৎপন্ন গ্যামেট বা স্পোর জীবদেহের বিশেষ করে উদ্ভিদের জীবনচক্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহুকোষী উদ্ভিদের হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট দশা ও ডিপ্লয়েড স্পোরোফাইট দশার জনুক্রমে তাদের স্থায়িত্বকাল নির্ধারণের ক্ষেত্রে গ্যামেট ও স্পোরের ভূমিকা অনস্বীকার্য। আচ্ছা গ্যামেট বা স্পোরের বিষয়টা হচ্ছে কি, তোমরা ওই মসের কথা পড়েছো না, মসের ক্ষেত্রে রেণু তৈরি হয়, রেণুগুলো অন্য জায়গায় গিয়ে পড়ে, সেখানে নতুন গাছ তৈরি হয়। আর তোমরা ফান পড়েছো, ফানের পাতার পেছনে রেণু থাকে, সেই রেণুগুলো অন্য জায়গায় পড়ে নতুন গাছ তৈরি হয়, তা তাদের ক্ষেত্রে এই ঘটনাগুলো বিশেষ করে প্রযোজ্য। এরপরে মিওসিস আর মাইটোসিসের সুন্দর করে পার্থক্যটা মুখস্থ করে নেবা, পরের দিন থেকে আমরা আনন্দের সঙ্গে জনন পড়বো। আজকের পরে হচ্ছে টেক্সট বইয়ের পেজ নাম্বার 49 থেকে 52। হ্যাঁ 49 থেকে 52। না 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 না, জননের আগে পর্যন্ত। মাইটোসিস মিওসিসের পার্থক্য অঙ্কিত, হ্যাঁ আলাদা মানে তোমার কোশ্চেন আছে?